আচ্ছা। হ্যাঁ, যেমন আমরা তো প্রবলেম ওরকম করবোই, রিসার্চের একটা প্রবলেম। এই যেমন আমি একটা এই ফাইলটা অনেককে দিয়েছি, লিগাল উইথ এজ জিএসএস। এটা ইউএনও ডেটা অ্যাকচুয়ালি, এটা একটা ডেটাবেস থেকে ডাউনলোড করা। লক্ষ্য করো, এইটা হচ্ছে ব্যালট ইনিশিয়েটিভের অরিজিনাল ডেটা। মানে ওখানে ওরা ইউএসএ তে একটা খুব ইন্টারেস্টিং নিয়ম আছে যে এই যে মারিজুয়ানা, মানে যেটাকে আমরা চলিত ভাষায় গাঁজা বলে থাকি, বিভিন্ন ধরনের গাঁজা হয়, একটা রিক্রিয়েশনাল, একটা মেডিসিনাল জায়গায় ব্যবহার হয়। এবার ওদের দেশে, আমাদের দেশে যেমন এই ধরনের জিনিসটাকে অত্যন্ত অপরাধ বলে মনে হয়, ওদের দেশের পাবলিক যদি মনে করে আমরা রিক্রিয়েশনাল মারিজুয়ানাকে পাবলিক পলিসিতে আনতে চাই এবং ওটা লিগাল করে দিতে চাই, তাহলে ওরা একটা ব্যালট ইনিশিয়েটিভ নিয়ে, ধরো একটা স্টেটে যত লোক আছে তার 50% বেশি সিগনেচার নিয়ে নিল, তারা প্রত্যেকে রাজি আছে যে মারিজুয়ানাকে লিগাল করতে হবে ফর রিক্রিয়েশনাল ইউজ। তাহলে ওইটা কিন্তু ওইটার জন্য একটা ইলেকশনের এজেন্ডা হয়ে যাবে ওইটা, যদি 50% বেশি হয়ে যায়, এবং সেটাই পাবলিক সেন্টিমেন্ট, এবং যে ভোটে লড়বে তখন আচমকা ওর ওই কারণটার জন্য একটা ভোট অর্গানাইজ করা যেতে পারে, মানে উইদাউট দ্যাট 4 ইয়ার্স ডিউরেশন, মানে মাঝে যে 4 বছর বাদে ভোটের মাঝখানে একটা ব্যালট ইনিশিয়েটিভের কয়েকটা ইস্যু এরকম তৈরি হয়ে ভোট হতে পারে। এবার ধরো কোনো একটা মানে মানে পলিটিক্যাল পার্টি বা কেউ, এই যে আমি দিয়েছি এটা একটা সার্ভে, মানে 47 এজ, সে বলেছে আইএপি মানে লিগাল নট লিগাল, আইএপি মানে মানে ডট নোন টাইপের আর কি। হ্যাঁ, মানে তো কেউ কেউ আছে বলতে চাইছে না, ধরো ঠিক আছে, এরকম তো থাকে। তো এরকম লিগাল, কেউ কেউ বলে দিচ্ছে হ্যাঁ লিগাল করা উচিত, কেউ কেউ বলছে না লিগাল করা উচিত নয়। এবার এই যে তুমি এটা গোটা একটা স্টেটের 50% সিগনেটারি নেওয়া তো অত সহজ ব্যাপার নয়, কারণ ধরো অনেক মিলিয়নস অফ পিপল থাকে। তখন তুমি একটা ছোট্ট স্যাম্পেলের উপরই ডেটাটাকে তুমি কালেক্ট করে এবার রিয়েলি সেটা কতটা কতটা পাওয়ারফুল, মানে সত্যি কি বেশিরভাগ মানুষ এটা চাইছে কিনা, সেটা তুমি স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইজ করে দেখতে পারো আগে থেকে, সেটা একটা টেকনিক। এবার এটা যদি হয়, ধরো ডেটা অ্যানালিসিস করে বিভিন্ন ধরনের অ্যানালিসিস করে দেখা গেল যে বেশিরভাগ মানুষ, মোর দেন 50% মানুষ চাইছে মারিজুয়ানাকে লিগাল করতে, তাহলে কিন্তু তুমি ব্যালট ইনিশিয়েটিভের দিকে যেতে পারো, কারণ তুমি ছোট্ট একটা স্যাম্পল তোমাকে বলছে যে এরকম সেন্টিমেন্ট আছে, তখন তুমি লার্জার ব্যালট ইনিশিয়েটিভের জন্য সবার ঘরে ঘরে গিয়ে বা যে কোনো একটা মেকানিজমে এটা করতে পারো। সো সোশ্যাল সায়েন্সে যদি স্ট্যাটের অ্যাপ্লিকেশন বলো, তাহলে প্রচন্ড ভয়ঙ্কর ভাবে এই ডেটা অ্যানালিসিসের অ্যাপ্লিকেশন আছে। প্রত্যেকটা পলিসিতে, প্রতিটা পলিসির মধ্যে ডেটা অ্যানালিসিস লুকিয়ে আছে। হ্যাঁ, মানে কোনো একটা গভর্নমেন্ট ডিসিশন নিচ্ছে, সেটা আদৌ এফেক্টিভ হচ্ছে কিনা সেটা তো ডেটাই বলবে। কতগুলো ক্রাইম হচ্ছে, এই যে ক্রাইম গুলো দিনের পর দিন বাড়ছে বা কমছে, এদের যে সিকোয়েন্সটা হচ্ছে, তোমার এখন প্রবলেমটা কি, তুমি কোন প্রবলেমটা আগে তুমি ভাববে যে কি করতে চাইছো, যেটা করতে চাইছো তার উপর বেস করে ডেটাটা তৈরি করতে হবে। ডেটাটা তো তুমি আইদার স্যাম্পল করে নেবে অথবা কোনো ডেটাবেস থেকে ডাউনলোড করবে। যদি সেন্সাসের ডেটা নিয়ে কাজ করো, অলরেডি আমাদের দেশে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেন্সাস ডেটা আছে, যেখানে কিছু ফ্রি ডেটা পাওয়া যায়, কিছু পারচেস করতে হয়। তো এবার তোমার প্রবলেমটা কি, কোন দুটো জিনিসকে দেখতে চাইছো, কোন পলিসিটা নিয়ে কাজ করতে চাইছো, এরকম হতে পারে। পাবলিকের থেকে ডেটা নিতে গেলে তোমাকে ওই রকম ভাবে সার্ভে করতে হবে জায়গায় জায়গায় গিয়ে। এবার সার্ভে ডেটাটা যখন উঠে আসবে, একটা সার্ভে ডেটার একটা ফর্মের মধ্যে আসবে, তাকে তোমাকে এরকম টেমপ্লেটে ফেলতে হবে, ফেলে তার উপর অ্যানালিসিস করতে হবে। কি বললাম বুঝেছো? হ্যাঁ স্যার। মানে ডেটা আচমকা আসবে না। যেমন আমরা যতগুলো ডেটা নিয়েছি, প্রত্যেকটা ডেটাই প্রথমে একটা রিসার্চ কোশ্চেন ছিল, তাই ওই ডেটাটা এসছে, আগে থেকে ডেটা আসে না। আচ্ছা ঠিক আছে, আমরা একটা রিসার্চ কোশ্চেনের একটা টি টেস্ট দিয়ে যখন করবো অ্যানোভাতে, তখন দেখতে পাবে একদম একটা জেনুইন কেস স্টাডি আছে ওতে। মানে আমাদের টার্গেট ছিল বিভিন্ন জেন্ডার ওয়াইজ একটা ওষুধের এফিকেসি নিয়ে একটা ছিল, যে আদৌ এটা কাজ করছে কিনা। এবার সোশ্যাল সায়েন্সেও তো অনেক রকমের ট্রিটমেন্ট হয়, রাইট? সোশ্যাল সায়েন্সে তুমি মানুষের উপর বিভিন্ন সময় বিভিন্ন পলিসি নিচ্ছ। ধরো বেটি বাঁচাও প্রকল্প, ধরো ওই যে আমাদের আমরা যে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, স্বাস্থ্যসাথী প্রকল্প, এই প্রকল্পটা আদৌ এই প্রকল্পটা কি হচ্ছে, মানে ইভেনচুয়ালি রেজাল্ট এন্ড আউটপুট কি, এটা তো তুমি রিয়েল ডেটার মধ্যে গিয়ে পাবে, এটা তো কখনো থিওরি থেকে আসবে না। স্বাস্থ্যসাথী প্রকল্পকে যদি ট্র্যাক করতে হয়, তাহলে আমাকে বুঝতে হবে ওই প্রকল্পটা কি কি গভর্নমেন্ট সুবিধে দিচ্ছে আমাকে। আচ্ছা, তাহলে সেই সুবিধাগুলোকে লিস্ট ডাউন করলাম, করে এবার প্রত্যেকটা হাউস হোল্ডে গিয়ে আমায় দেখতে হবে যে এই এই সুবিধাগুলো আদৌ পাচ্ছে কিনা।
যার পাচ্ছে টিক মারবে, পাচ্ছে না টিক মারবে না। এবার এটা তো তুমি গোটা রাজ্যে করতে পারবে না, কোনো একটা ছোট্ট অংশে করবে, ধরো 2টো ভিলেজে করলে, 4টে সিটিতে গিয়ে করলে। কিন্তু মনে রাখবে ওইটা দিয়ে নিশ্চয়ই কিছু একটা বেরোবে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে বার করা যে গোটা রাজ্যের ওপর কি ইম্প্যাক্ট আছে। তখন আমাদের ওই ছোট্ট স্যাম্পেলটাকে নিয়ে জেনারেলাইজ করতে হবে, তখনই হচ্ছে ডেটা অ্যানালিসিসের কেরামতি। বুঝতে পেরেছো কি বললাম? আমরা একটা ছোট্ট স্যাম্পেল নেব, ওখান থেকে ধীরে ধীরে লার্জার পপুলেশনের দিকে যাব। তোমার কাছে পপুলেশন নেই, ইটস ভেরি ইন্টারেস্টিং যে কোনো পপুলেশন নেই, একটা ছোট্ট স্যাম্পেল কি করে পপুলেশন সম্বন্ধে এত কংক্রিট কমেন্ট করতে পারে। তার মানে দেয়ার মাস্ট বি সামথিং ভেরি ইন্টারেস্টিং, রাইট? নাহলে তুমি 10 জনের ডেটা থেকে কি করে গোটা মানুষের সম্বন্ধে কমেন্ট করবে? ওটাই হচ্ছে ডেটা অ্যানালিসিসের আসল জায়গা, ঠিক আছে? সেটাই আমরা যাচ্ছি। আমরা এখন পর্যন্ত শুধু টুলটাকে ব্যবহার করার জন্য মেইনলি করেছি। আজকে থেকে আমরা অ্যাকচুয়ালি প্রবাবিলিস্টিক রিজনিং এর মধ্যে যাব, যেখানে ওই যে ছোট স্যাম্পেল সেটা আস্তে আস্তে বড় পপুলেশনকে কিভাবে টেক কেয়ার করবে সেটা বোঝার জন্য। আর আমাদের বেশি কোড লেখার জায়গা এই কোর্সটাতে নেই, কারণ আমরা অল্পই কোড লিখেছি। এবার এগুলোকে ব্যবহার করে আমরা প্রবলেম সলভ করবো, ঠিক আছে? এবার ব্যবহার করার সময় আবার তোমরা কোডগুলো লিখতে লিখতে আর একটু কিছু শিখবে, অভ্যাস আবার একটু হবে, দেখবে ইভেনচুয়ালি একটা সত্যিকারের প্রবলেম কনক্লুশনটা কি করে নিতে হয় সেটাই আমরা এখানে দেখাতে চাইছি। ঠিক আছে, স্টার্ট করি। হ্যাঁ স্যার, আমার একটা আছে ওই যে মারিজুয়ানা বিলিগেল যে বার চার্টটা, ওইটা কিন্তু রান করলেই বার চার্টটা আমার আসেনি আর কি, ওটা এরর দেখাচ্ছে। কি এরর দেখাচ্ছে আপনার? আপনি ল্যাবে আসবেন, আমি ল্যাবে চালাবো, ঠিক আছে? আপনার মেশিনে ওই সফটওয়্যারটা ঠিক করে ইনস্টল নেই। না, অন্যান্য গুলো সবগুলোই মোটামুটি এসছে গ্রাফগুলো, ওইটাই শুধু। ও তাহলে আপনি তাহলে একটু আমাকে স্ক্রিনশটটা পাঠান, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু স্ক্রিনশট, যদি সবগুলো এসে থাকে তাহলে হয়তো প্রবলেম নেই। সবগুলো এসছে, এটাই শুধু লাস্ট এলো, ওটাকে আবার আপনার একটা কপি করে আমি ওখানে তুলে বসালাম, তাতেও ওরা একটা এরর দেখাচ্ছে আর কি। এররটা কি একটু বললে সুবিধা হতো, আমি বুঝতে পারতাম আর কি এররটা। ঠিক আছে, ওকে। তো আচ্ছা, ঠিক আছে, আপনি পাঠান। এবার আমরা তাহলে এইটা পার্ট 3টা, এটা মোস্টলি খুব ফান্ডামেন্টাল এরিয়া এইখানটা আছে আমাদের। যদি দরজাটা বন্ধ করে, ওকে। সো এবার তো আমাদের কাজ হলো, আমরা যা কিছু করেছি, একটা স্যাম্পল ডেটা আমাদের হাতে আছে একটা টেবিলের ফর্মে, তার উপর বিভিন্ন ধরনের কেপিআই ফেপিআই আমরা কোড ফোড লিখে বানাতে পারি। মিন বার করতে পারি, মিডিয়ান বার করতে পারি, এইসব বার করতে পারি ইত্যাদি টাইপের। তো ফার্স্ট অফ অল, এই যে একটা যে কোনো ডেটা অ্যানালিসিস করার আগে এই কথাটা খুব ইম্পর্টেন্ট। দেয়ার আর 3 কাইন্ডস অফ লাইজ। এটা একটা বিখ্যাত স্টেটমেন্ট, লাইজ, ড্যামড লাইজ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এই স্ট্যাটিস্টিক্যাল ডেটা ব্যাপারটা খুব একটা সেন্সিটিভ ব্যাপার। নর্মালি দেখা যায় যারা পলিটিশিয়ান হয় তারা স্ট্যাটিস্টিক্সকে খুব নোংরাভাবে ব্যবহার করে। তো বিং এ ডেটা অ্যানালিস্ট আমরা কিন্তু ওইভাবে ব্যবহার করবো না। মানে কারো বাড়িতে একটা ঘটনা ঘটলে আমরা বলে দিচ্ছি যে দেখো এটা ঘটেছে, সুতরাং এইটা হচ্ছে সমাজে। দিস ইজ নট স্ট্যাট, হ্যাঁ, দিস ইজ কল্ড অ্যানেকডোটাল এভিডেন্স। এইটা আমাদের নয়। আমাদের কাছে ডিসিশন নিতে গেলে কিছু নিয়ম আছে। যেমন লয়ার যারা হয় দেখবে, ওরা যখন বিচার করে তখন তার কিছু কনস্টিটিউশনাল কিছু অ্যাজাম্পশনস এর উপর বিচার করতে হয়। আমাদের হয়তো মনে হতে পারে যে এটা কি করছে, কিন্তু দে হ্যাভ মেনি রুলস অ্যান্ড মানে ল, সেগুলোকে মেনে কিন্তু তার আগাতে হয় এবং প্রমাণ করতে হয়। এক্স্যাক্টলি ডেটা অ্যানালিসিসের জায়গাটাও এরকম। কোনো একটা জায়গায় একটা ডেটা দেখে বলে দেওয়া যায় না যে এই ঘটনাটা এখানে হচ্ছে। একটা ঘটনা, ওটা তো হঠাৎ একটা ইনসিডেন্টাল ঘটনাও হতে পারে। এখন যেরকম যখন আমরা টিভিতে কোনো ডিবেট শুনি তখন কেউ বললো আমি দেখেছি অমুক লোকটা অমুক করেছে সুতরাং এটা হচ্ছে, এরকম ভাবে এরকম নয়। এবার যদি তুমি ওইভাবে ডেটাটাকে ব্যবহার করো তাহলে স্ট্যাটিস্টিক্স বিকামস এ বিগ লাই। এবং পৃথিবীতে বহু ঘটনা হয়েছে যে স্ট্যাট ডিপেন্ডেন্ট সিস্টেমগুলো সাধারণত ভুল দিকে ডাইরেকশনাল হয়ে গেছে। এখন 3-4টে ইস্যুস আছে, এই ইস্যুসগুলোর উপর দাঁড়িয়ে থাকে পুরো অ্যানালিসিসটা। এই ইস্যুসগুলো আমরা একটু ভালো করে দেখে নিই, তারপরেই জিনিসটা বোঝা যাবে। একটা হচ্ছে কজালিটি, আমরা ডিসকাস করবো হোয়াট ইজ কজালিটি। যেমন একটা কজালিটির একটা এক্সাম্পল হচ্ছে, ওয়েট আমি স্ক্রিনটা আগে করে নিই, 1 সেকেন্ড, আমি পেনটা একটু বার করছি। ওকে, তো মানে কজালিটি মানে একটা
এরকম একটা ব্যাপার। যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা লেখা যাচ্ছে না, ঠিক আছে। সাপোজ ধরো একটা খুব ফেমাস এক্সাম্পল আছে, যেটা নর্মালি যে একটা কেস স্টাডি হয়েছিল, যে কোনো একটা সামারে, হ্যাঁ, দেখা যাচ্ছে একটা মজার জিনিস। সামার, ধরো একটা সামার সিজন, তো কোনো একটা লোক ডেটা কালেকশন করেছে যে আইসক্রিম সেলস আর হচ্ছে গিয়ে শার্ক অ্যাটাক, ঠিক আছে, এই দুটো কোনোভাবে কানেক্টেড কিনা। মানে আমি বলতে চাইছি যে কোনো সামারে আইসক্রিম সেলস এবং শার্ক অ্যাটাক, আইসক্রিম সেল বাড়লে শার্ক অ্যাটাক বেশি হয়, মানে আর উল্টোটা, আইসক্রিম সেল কমে গেলে শার্ক অ্যাটাক কমে যায়। কোনো একটা ডেটা আমি পেয়েছি, মানে এরকম ডেটা যে একটা কোনো বড় জিওগ্রাফিতে আইসক্রিম সেল যত বেড়ে যাচ্ছে মান্থ ওয়াইজ, দেখা যাচ্ছে যে যদি কেউ যতগুলো শার্ক মানুষকে মারে সেটা যদি কাউন্ট করা যায়, তাহলে দেখা যাবে এদের মধ্যে একটা পজিটিভ কোরিলেশন আছে। সো ইট ইজ রিয়েল, মানে অ্যাকচুয়াল ডেটার উপরে এটা করা হয়েছিল এবং এটার এক্সাম্পলটা আছে। এবার কোশ্চেন হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো, এইটা কিন্তু কখনো এভাবে বলা যায় না যে আইসক্রিম বিক্রি হলেই ভাঙররা মানুষকে খেতে সুবিধা হয়, তার কোনো কানেকশন নেই। সো ইভেন দো দিস ইজ এ ডেটা এবং এটা ট্রু ডেটা, বাট ইউ ক্যানট মেক এনি ইনফারেন্স, মানে এই দুটোকে এইভাবে কোরিলেট করা যায় না। তো এবার ধরো এরকম একটা ঘটনা হয়েছে, যেহেতু সামার, সেজন্য প্রচুর মানুষ কিন্তু সি বিচে যায়, রাইট? অ্যাট দ্য সেম টাইম সামারে কি হয়, প্রচুর মানুষ আইসক্রিম খায়। তার মানে সামারের সঙ্গে আইসক্রিমের একটা পজিটিভ, মানে টেম্পারেচারের সঙ্গে মানে আইসক্রিম সেলসের একটা কানেকশন আছে, আবার টেম্পারেচারের সঙ্গে মানে শার্ক অ্যাটাকের একটা আছে, কারণ সি বিচের লোকে বেশি যায় এবং বেশি গেলে শার্ক অ্যাটাক বেশি হবে এবং মানুষ মারা যাবে। তো এই যে দেখো, আমরা বার করছিলাম এই দুটোর মধ্যে রিলেশনশিপ, বাট অ্যাকচুয়ালি ভেতরে একটা লার্কিং ভ্যারিয়েবল ঘুরে বেড়াচ্ছিল, টেম্পারেচার। তো এই জন্য যে কোনো রিলেশনশিপ ডেটা যখন বার করবে, আনডাউটেডলি আমরা বলতে পারি না যে কজাল, মানে একটাকে কজ আর একটাকে এফেক্টিভ ভাবে বলা যায় না। মানে এই কারণে এটা হয়েছে, ডাইরেক্টলি এটা বলা যায় না, অনেক সময় বলা যায় না। এবার কিছু টিপিক্যাল টেস্ট আছে, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, যেগুলো আমরা অ্যানোভার মধ্যে করব, যে এই দুটো অ্যাসোসিয়েশন কখন কজালিটি কি থাকতে পারে ভেতরে, না থাকতে পারে, ডেটার মেজার অনেক সময় বলে দেয়। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে কোনো ডেটার মধ্যে রিলেশনশিপ পাওয়া মানে সেটা রিসার্চ নয়, ইউ নিড টু ডিগ ডাউন, যে ভেতরে কি হচ্ছে বুঝতে হবে। সো দ্যাট ইজ কল্ড কজালিটি। মানে কোনো একটা ভ্যারিয়েবল বাড়লে আরেকটা ভ্যারিয়েবল বাড়ছে, এর মানে এটা নয় যে এক্স এর জন্য ওয়াই হচ্ছে, বা ভাইস ভার্সা, ওয়াই এর জন্য এক্স হচ্ছে, এটা নাও হতে পারে। সো ইউ শুড বি কেয়ারফুল অলওয়েজ, ইজ দেয়ার এনি লার্কিং ভ্যারিয়েবল কোথাও ঘুরে বেড়াচ্ছে যেটা আমরা ধরতে পারলাম না। ইনকারেক্ট অ্যানালিসিস ইজ আনাদার পয়েন্ট। Violating assumption is the most important point in data analysis. Most of the research project ভালো জার্নালে পাবলিশ হবে না এই জায়গাটা যদি ভায়োলেশন হয়, জালি জায়গাতে পাবলিশ হয়ে যাবে। If you do not understand the assumption of your data distribution, যে কোনো তুমি একটা কিছু পেপার পাবলিশ করে দাও, তোমার ডেটার উপর দিয়ে বিভিন্ন ধরনের টেস্টিং করে দেখা যাবে যে এই ডেটার অ্যাজাম্পশনই মিট করেনি, অথচ তুমি একের পর এক থিওরেম চালিয়ে যাচ্ছ, এইটা করছো ওইটা করছো। সো দে উইল রিজেক্ট ইউর পেপার। এটা প্রচুর হয় এই ঘটনাটা। সুতরাং ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ভায়োলেশন অফ দ্য অ্যাজাম্পশন অফ দ্য ডেটা, এবং অ্যাজাম্পশন যখন মিসম্যাচ হবে তখন আমাদের কি করতে হবে। ফাইনালি অ্যানেকডোটাল এভিডেন্স। অ্যানেকডোটাল এভিডেন্স মানে ওই যে বললাম, খবরে যখন দেখবে ডিবেট শো গুলো হয়, বলে যে আমি দেখেছি এই হয়েছে সুতরাং এটা হয়। কোনো একটা দুটো ইনসিডেন্ট থেকে আমরা অ্যানেকডোটাল এভিডেন্স থেকে বোঝার চেষ্টা করছি যে এটা প্রুফ, বাট দ্যাট ইজ নট ট্রু। অ্যাজ অ্যান এক্সাম্পল, সাপোজ আমি একটা এক্সাম্পল নিয়েছি, দ্যাট দিস ইজ অলসো রিয়েল ডেটা উপরে করা, আমি গ্রাফগুলোই দেখাচ্ছি। এই ডেটাগুলো চালানোর দরকার নেই, ছোট ছোট ডেটা, এগুলো মানে অনেক টাইম লাগবে, কিন্তু আমি জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য ব্যবহার করছি এটা। ধরো সাপোজ একটা খুব ফেমাস এক্সাম্পল এরকম হতে পারে, দেখবে টিভিতে মাঝে মাঝেই দেখায় যে কোনো একটা, এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ সোমেন দা ক্লাস নিচ্ছি, ক্লাস, ঠিক আছে। নাও এটা হচ্ছে এরকম যে ধরো
একটা কোনো কোম্পানি তোমাকে একটা ওয়েট লস করার কিছু একটা মেডিসিন বার করেছে, প্রায় অ্যাড দেয় এই ধরনের বিভিন্ন খবর মিডিয়া ফিডিয়াতে থাকে, দেখবে একজন কোনো লোক বা মহিলা আসবে, এসে বলবে আমার ওয়েট এত লস হয়ে গেছে, এই ওষুধটা আপনি খান। সো আমরা ধরো ডেটাটা কালেক্ট করলাম, যে যে কোম্পানিটাকে সাপ্লাই করে তারা ডেটাটা এটা দেখাচ্ছে যে দেখো পাউন্ড লস্ট কত হয়েছে, এই লোকটার 16 পাউন্ড লস হয়ে গেছে, হুইচ ইজ ভেরি নাইস। এই লোকের আরো বেশি লস হয়েছে, এই লোকের আরো বেশি লস হয়েছে, এই লোকের আরো বেশি লস হয়েছে। এবার এটা যখন তুমি খবরের কাগজে শুনবে বা কোনো একজন তোমার বন্ধু বলবে, তখন তুমি এটাকে বিশ্বাস করতে শুরু করবে, কারণ মানুষ সবসময় এই ধরনের জিনিসগুলো বিশ্বাস করে, কারণ ওয়েট লসটা অনেক অনেক লোকেরই দরকার হয় ওয়েট লস করার। তো ও বেশি কিছু না ভেবে দেখবে আরে এ তো 4-5 জন লোক তো সবারই কমে গেছে। বাট কে এই ডেটাটা সাপ্লাই করছে? কোনো একটা কোম্পানি বা কেউ, তুমি জানো না এর ব্যাকগ্রাউন্ডটা কি, কিন্তু দিস ইজ নট স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স। হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স? এইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স। এইখানে প্রবলেম কি কি আছে? সেলফ সিলেক্টেড স্যাম্পল যে করেছে, যে লোকটা, কোম্পানির যে লোকটা অ্যাড করছে, সে এই কটা স্যাম্পলকে নিয়েছিল হিসেবের মধ্যে, অ্যান্ড অফকোর্স আনপ্ল্যান্ড অবজারভেশন, জাস্ট ওয়েট লস গুলোকে মেজার করে গেছে। আনপ্ল্যান্ড কথাটার মানে এক্ষুনি বুঝবে। অ্যাজিউম কজালিটি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, মানে ওই ওষুধটা খেলে ওর ওজন কমে যায়, এটা অ্যাজামশনটা করেই নিয়েছে। অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স ইজ সামথিং লাইক দিস। দেখো এখানে লক্ষ্য করো কি হচ্ছে আমাদের, এটাকে আমরা বলি এটার একটা নাম আছে, ক্লিনিক্যাল ট্রায়াল বলে একটা পদ্ধতি হয়। আমাদের একজন নোবেল লরিয়েট আছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, যিনি ইকোনমিক্সে একটা কাজ করে মেনলি ক্লিনিক্যাল ট্রায়ালকে ইকোনমিক্সে অ্যাপ্লাই করেছিল। এনিওয়ে, এখানে কি করছি দেখো, যদি অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিশিয়ান এটাকে কিভাবে দেখে, ও দুটো গ্রুপ থাকবে, ওর যে স্যাম্পলটা তৈরি করবে তার মধ্যে দুটো গ্রুপ থাকবে। একটা গ্রুপ 1, যার উপরে ও ওষুধটাকে অ্যাপ্লাই করেছে, এখানে 10 জন ধরো লোক আছে, এই ব্লু কালার। এবার আরেকটা G2 গ্রুপ আছে, কন্ট্রোল গ্রুপ, যার মধ্যে ওষুধটাকে অ্যাপ্লাই করেনি, শুধু ধরো একটা জল পুশ করে দিয়েছে, বাট দ্যাট পার্সন ডাজন্ট নো জল না ওষুধ। যে এক্সপেরিমেন্টটা করছে সে জানে কোনটা ওষুধ কোনটা জল, ও খাতায় মার্ক করে রাখছে যে এই লোকটাকে আমি ওষুধ দিলাম, এই লোকটাকে আমি জল দিলাম, কিন্তু লোকটা কিন্তু জানে না কে কোন গ্রুপের মধ্যে বিলং করে। এবার যখন ডেটাটাকে প্লট করলো, এই ব্লু কালার গুলোর হচ্ছে ওয়েট লস হয়েছে, দে আর অল মেম্বার অফ ইউর ট্রিটমেন্ট গ্রুপ। সরি, ব্লু গুলো, এটা রেড, এই ব্লু কালার গুলো হচ্ছে সবকটা ওয়েট লস হয়েছে। ইন্টারেস্টিং প্যাটার্ন হচ্ছে দেখো, রেড কালারেরও অনেক লোকের ওয়েট লস হয়েছে, বাট রেড কালার মিনস দে আর দ্য কন্ট্রোল গ্রুপ মেম্বার, তার মানে ওষুধটা তার উপর অ্যাপ্লাই করা হয়নি। নাও দ্য কজালিটি গোজ ডাউন। কোথায় গেল? কারণ ওজন এমনি লোকেরও কমেছে, হয়তো এই যে এখানে যে মানুষগুলো ওজন কমা দেখাচ্ছে, এদের মধ্যে অনেকে আছে রেগুলার এক্সারসাইজ করার জন্য হতে পারে। সো ইটস নট বিকজ অফ দ্যাট ড্রাগ। যদি তোমাকে ড্রাগের এফিকেসিটা দেখাতে হয়, ইউ শুড হ্যাভ এ ক্লিনিক্যাল ট্রায়াল মেকানিজম। মানে তোমার যদি দেখা যেত যে সব রেড কালার গুলো বেশিরভাগই নিচের দিকে আছে, ব্লু গুলো উপরের দিকে উঠেছে, দেন ইট প্রুভস যে কন্ট্রোল গ্রুপের উপর কোনো ইম্প্যাক্ট নেই, বরঞ্চ ট্রিটমেন্ট গ্রুপের উপর ইম্প্যাক্ট আছে। So this is what statistical testing. So sampling is a very important factor. যখনই কোনো কিছু করতে যাব, you should be very careful about this kind of issues. নিজের পছন্দ মতো জিনিসপত্র দিয়ে রিসার্চ করলে রিসার্চ ভালো জায়গায় যাবে না, রিজেক্টেড হবে মোস্ট অফ দ্য টাইম, এটা হয়। সুতরাং বি কেয়ারফুল। দেখো তোমার কোনো একটা হাইপোথিসিস ডেটা এভিডেন্স নাও থাকতে পারে, তখন তুমি হাইপোথিসিসটা বলবে যে না অতটা সিগনিফিকেন্ট নয়, দ্যাট ইজ অলসো এ রিসার্চ। তুমি একটা কিছু বার করতে চাইছো, দেখছো যে সেটা সত্যি নয়, দ্যাট ইজ অলসো এ ফাইন্ডিং। নোবডি এলস উইল ডু দ্য সেম ওয়ার্ক, সো ইন দ্যাট সেন্স দ্যাট ইজ রিসার্চ। কিন্তু ওটাকে জোর করে ওইটাকে ঠিক করানোর জন্য কটা ডেটা মুছে দিলাম, দিয়ে দুটো গ্রাফ এঁকে দিলাম এদিক ওদিক করে, ওই কি কাজগুলো কখনো খুব একটা ভালো জায়গায় যেতে পারে না এখন আর, ঠিক আছে? সো ইয়োর স্যাম্পল শুড বি এ র্যান্ডম স্যাম্পল, এবং সেখানে প্রপার একটা মেম্বারশিপ থাকতে হবে সব ধরনের, এবং প্রিসাইজ মেজারমেন্ট হতে হবে। দেখো আমি ট্রিটমেন্ট গ্রুপ আলাদা করলাম, কন্ট্রোল গ্রুপ আলাদা করলাম, কাকে কি মেজার দিচ্ছি সবকিছু থাকতে হবে। এবং এখানে কজালিটি তাড়ানোর জন্য ব্যবস্থাটা আমরা করেছি, যে সত্যি ওষুধটাই কারণ কি অন্য কিছু কারণ, সেটা কিন্তু এই ডান দিকের ডায়াগ্রাম থেকে বোঝা যাবে। সো ইউ শুড বি ভেরি কেয়ারফুল। সো মনে রাখবে অলওয়েজ ইউর স্যাম্পল ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যখন স্যাম্পলটা তৈরি করবে চেষ্টা করবে সব ধরনের রিপ্রেজেন্টেশন ওর মধ্যে থাকবে অ্যাট দ্য বিগিনিং, অফকোর্স তারপরে অ্যানামালি থাকবে, বাদ দেওয়ার বিভিন্ন টেকনিক্স আছে, কিন্তু প্রথমে তোমাকে মোটামুটি পপুলেশনের নেচারটাকে ধরতে হবে। সো উইল কাম ব্যাক টু দিস টপিক। ওকে, নাও বিফোর আই গেট ইন টু দ্য রিয়েল প্রবাবিলিস্টিক এই স্যাম্পলিং এর জায়গাটা, আমার একটা ছোট্ট কোশ্চেন আছে সবার কাছে। দেখো
প্রবাবিলিস্টিক থিঙ্কিং বা রিজনিং ব্যাপারটা শুনতে খুব মানে বড় বড় টার্ম, কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষ এটা জানে, ঠিক আছে, কিন্তু হয়তো ম্যাথামেটিক্যালি নাও জানতে পারে, কিন্তু এমনি জানে, মানে সম্ভাবনা ব্যাপারটা সবাই কম বেশি বুঝতে পারে, সেন্স করে। তো আমি একটা ছোট্ট প্রবলেম তোমাদেরকে দিচ্ছি, দেখি আমি অ্যান্সার চাই তোমাদের থেকে। লিন্ডা হচ্ছে একটা মেয়ে, ঠিক আছে, and I'm giving you some information about Linda. 31 years old, single, very bright and outspoken, majored in philosophy, deeply concerned about discrimination and social justice issues, যেটা এখন আমরা চারিদিকে আন্দোলন করছি, and participated in anti-nuclear demonstration. ধরো এইটা তোমাকে আমি লিন্ডার সম্বন্ধে বললাম। অফকোর্স মানে এরকম লিন্ডার মতন লোকজন সোসাইটিতে ভীষণ প্রয়োজন। সবকটা গুণ দেখে আমার ভীষণই ভালো লাগছে। ডিপলি কনসার্ন অ্যাবাউট ডিসক্রিমিনেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস ইস্যুস। ও তার একটা এক্সাম্পল হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার ডেমনস্ট্রেশনে ও পার্ট নিয়েছিল। এটা অন্য কিছু হতে পারতো, যে কোনো সোশ্যাল ইস্যুতেও খুব রিয়াক্ট করে এবং চায় যে বেশিরভাগ মানুষের একটা ভালো কিছু হোক বা মানুষের সঙ্গে ইকুয়ালিটি মেনটেন হোক, হুইচ ইজ এ ভেরি গুড নেচার। নাও আই হ্যাভ এ কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং টু স্টেটমেন্ট ইজ মোর প্রবাবল? আমি লোকের ভোট নেব। আমি দুটো স্টেটমেন্ট করছি, লিন্ডা ইজ এ ব্যাংক টেলার, লিন্ডা ইজ এ ব্যাংক টেলার অ্যান্ড ইজ অ্যাক্টিভ ইন দ্য ফেমিনিস্ট মুভমেন্ট। এই দুটোর মধ্যে কোনটা বেশি ঠিক মনে হচ্ছে? কার কি মনে হচ্ছে বলো, নাম বলো, কার কি মনে? তোমার নাম কি? জয়ন্ত। জয়ন্ত বললো 2। আর কে আছে? বাকিরা বলো এক এক করে। আই এম লিস্টিং। 2 সবাই 2? স্যার 1 2 বলছি। কে বললো 1 শুনি একবার। রাকিজুল। কারণ কি? দাঁড়াও, আগে আগে 2 এর কারণ, আচ্ছা 2 এর কারণটা পরে শুনছি, তুমি আলাদা করে বললে তাই তোমারটা শুনি। রাকিজুল কি বললো, কেন বললে? স্যার এখানে ফেমিনিস্টের কোনো কনসেপ্টই তো নেই এখানে। সে তো ব্যাংক টেলারের কনসেপ্ট নেই, তোমাকে ওপরের ইনফরমেশনটা থেকে তো তুমি ডিরাইভ করবে। দেখো ফেমিনিস্ট মুভমেন্ট মানে এটা ব্যাংক টেলারও তো নেই, মানে তুমি যেভাবে বলছো এটা এটা আমি কি বলছি, প্রবাবল, মানে এটা সত্যি বলাই যায় না, কিন্তু ওপরে ওই মানুষটার যে অ্যাটিটিউডটা দেখে এই দুটোর মধ্যে কোনটা বেশি প্রবাবল মনে হচ্ছে তোমার, এইটা হচ্ছে কোশ্চেন। তো ওয়ানটাই বা কেন ব্যাংক টেলার মনে হচ্ছে তোমার? তুমি যে দাঁড়াও, ও আগে রাকিজুলেরটা শুনে নি। হ্যাঁ তোমার রাকিজুলের কোনো কারণ নেই 1 বলার পেছনে, তাই তো? না স্যার, ফেমিনিস্টটা দেখে আমি অন বলেছি। না, ফেমিনিস্ট মুভমেন্টটা বরঞ্চ মোর ক্লোজ টু দ্যাট ডিপলি কনসার্ন অ্যাবাউট ডিসক্রিমিনেশন। কারণ ফেমিনিস্ট মুভমেন্ট মানে মেয়েদের নারী অধিকার নিয়েই কথা বলে, তো সাধারণত ডিসক্রিমিনেশন হলেই না ওইসব নিয়ে কথা বলবে, মানেটা আমি জাস্ট রিলেট করার চেষ্টা করছি আর কি, ঠিক আছে? তো এবার জয়ন্ত বলো, বাকিরা এনি ওয়ান ক্যান সে 1 অর মানে 2 সবাই মনে হচ্ছে বলছে। 1 কি কেউ আছো? রাকিজুল কারণটা আমাকে কনভিনসিং কিছু করতে পারলো না। আর কেউ আছো 1 বলছো? ওকে, আর কেউ নেই। এবার জয়ন্ত বলো কেন 2 বললে? ওকে, সো আই আন্ডারস্টুড ইউর পয়েন্ট। এটা আমি আশা করেছিলাম এরকমই সবাই বলবে, এটাই আমি আশা করেছিলাম। এবার এনিওয়ান এলস কেউ আছো ওর মতবাদে ভুল হতে পারে, ইটস ভেরি ইন্টারেস্টিং, ইউ ক্যান টেক পার্ট। সবসময় খালি ওইসব কোড লেখা ঠিক নয়, লেট মেক ইট মোর ইন্টারেস্টিং। কোনো এনিবডি এলস কে কে আছে আমি একবার দেখি। রাজকুমার, জিতিপ্রভা, বিধান, সঞ্চয়িতা, এনিওয়ান হ্যাজ এনি আদার? এমন কেউ আছো যে লিন্ডা ইজ এ ব্যাংক টেলারকে মোর প্রবাবল মনে হচ্ছে? রাকিজুলের মনে হয়েছে কিন্তু কারণ খুঁজে পাওয়া গেল না। Joyanto is very rightly pointed. That is what the normal human being thinks in that manner. But please understand, probabilistic thinking is very, very logical thinking. দেখো স্যার হ্যাঁ, স্যার মজুমদার স্যার ভালোই বলেছে, কিন্তু এই 2 নম্বর অপশনটা ঠিক আছে, কিন্তু স্যার বয়সটা 31 বছর হতে হবে কেন? বয়সটা তো
অন্য কোনো বয়সেও তো হতে পারে। সে হতে পারে। দেখো ব্যাপারটা বোঝো, এটা তো একটা প্রবাবল কথাটা বলছি, এটা অঙ্কের ব্যাপার নয়, ওখান থেকে ডিরাইভ করতে হবে এরম নয়। এটা শুনে লোকের কি মনে হতে পারে, বয়স 31-এর জায়গায় মানে ও বোঝাচ্ছে যে খুব বয়স্ক হয়ে যায়নি, বা খুব বাচ্চা হলে, টিনেজার হলে একটা এরকম একটা যথেষ্ট বুদ্ধিশুদ্ধি হয়েছে, ওটার জন্য বয়স 31-এর জায়গায় 28 হলেও কিছু ও ওটাই বলতো, আমার বিশ্বাস। Am I right, জয়ন্ত? ওকে, নাও বোঝে। Correct. So, okay, fine. Now I am telling you the actual answer is not 2. Actual answer is 1. Here, তোমাকে বুঝতে হবে how the probability and mathematical logic is quite different than your assumptions. দেখো কেন বলছি আমি, দেখো সেকেন্ড পয়েন্টটা যখন আমি তোমাকে বললাম ইউ হ্যাভ ওভারলুক দিস পার্ট, লিন্ডা ইজ এ ব্যাংক টেলার, তুমি এইটার মধ্যে গুরুত্ব দিলে বিকজ ইউ ডু লাইক টু হিয়ার দিস। কিন্তু আমাকে একটা কথা বলো, এই যদি সেকেন্ডেরটা প্রবাবল হয় তার মানে ফার্স্টেরটা তো হয়েইছে, দ্যাট ইজ সাবসেট। ফার্স্টে লিন্ডা মাস্ট বি এ ব্যাংক টেলার। তার এবার যত সেটা তো মানে দুটোর মধ্যে দেখো প্রথম কন্ডিশনটা লক্ষ্য করো, আরো রেস্ট্রিকটিভ হয়ে গেল পরেরটা। সো লজিক্যালি সবসময় প্রথমটা হওয়ার চান্স বেশি, কারণ দ্বিতীয়টা হতে গেলে প্রথমটা ওকে আগে হতেই হবে। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি আমি কি বলতে চাইছি? ইয়েস স্যার। সেকেন্ডেরটা যদি সত্যি হতে হয়, প্রবাবিলিটি বাড়তে হয়, তাহলে প্রথমটা কিন্তু হতেই হবে। কিন্তু দেখো যদি লিন্ডা ফেমিনিস্ট মুভমেন্ট নাও করে থাকে তাও সো এইটা কিন্তু মাচ মোর প্রবাবল কেস, এটা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ সেকেন্ডেরটা আরো রেস্ট্রিকশন এসে যাচ্ছে তোমার। টেলার তো হবেই, সঙ্গে আবার অ্যাক্টিভ ফেমিনিস্ট মুভমেন্টের মধ্যেও আছে, সিন্স ইটস এ প্রবাবিলিটি। সো একটা যদি কন্ডিশন স্যাটিসফাই হয়, কন্ডিশন 1, তাহলে তার যা সম্ভাবনা 1 and 2 হওয়ার সম্ভাবনা আরো কমে যায়, কারণ আগে তো 1 হতে হবে, তারপরে যেটা পড়ে থাকলে ওদের মধ্যে 2 কেও হতে হবে। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং, জয়ন্ত? সো ইউ ইন এ ট্র্যাপ। কারেক্ট, কারণ সেটা আসা উচিত। তুমি ভাবো কন্ডিশন প্রথমটা মিট করে পরে সেকেন্ড কন্ডিশনে যেতে হবে। সো ইউ শুড বি লজিক্যাল, থিঙ্ক লজিক্যালি, ডোন্ট গো বাই দ্য দ্যাট যে যে ইনফরমেশনটা আমি তোমাকে দিয়েছি ওর দ্বারা ড্রাইভ হয়ে যেও না, বায়াসড হয়ে যেও না। ইভেন দো 2 নম্বর স্যার, যদি 2 নম্বরে বলে দিয়েছে। মোর স্পেসিফিক মানে আরো টাফ হওয়া। হ্যাঁ আগে তো ব্যাংক টেলার হতে হবে। ব্যাংক টেলার যারা, সবাই ব্যাংক টেলার হবে না। লিন্ডার মতন লোক, একদল লোক আছে ব্যাংক টেলার হবে। এবার ব্যাংক টেলারের পরে কেউ ফেমিনিস্ট হবে, কেউ হবে না, ইত্যাদি টাইপের হবে। তার মানে ব্যাংক টেলার হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি হবে, কারণ এটা আরো রেস্ট্রিকটিভ কন্ডিশন, আর একটা অ্যাডিশনাল তুমি ক্রাইটেরিয়া দিচ্ছ, তার মানে আরো কম লোক পাবে। তার মানে হোয়াট আই ওয়ান্ট টু মিন ইজ দ্যাট, দেখো লক্ষ্য করে, যদি এরকম হতো 1 নাম্বার স্টেটমেন্টটা ব্যাংক টেলার, 2 নাম্বার স্টেটমেন্টটা হচ্ছে ও ফেমিনিস্ট মুভমেন্ট করে, তাহলে কিন্তু সেকেন্ডেরটা মোর প্রবাবল বিকজ অফ দ্য অ্যাটিটিউড অফ দ্য লিন্ডা। কিন্তু আমি কিন্তু 2 নাম্বারটা দুটোকে যোগ করে দিয়েছি, তার মানে প্রথমে ওকে ব্যাংক টেলার হতেই হবে আগে। সো ব্যাংক টেলার হওয়ার পরে আবার সঙ্গে আরেকটা কনস্ট্যান্ট অ্যাড হচ্ছে, অ্যাক্টিভ মুভমেন্টেও থাকতে হবে। এবার তোমার যেহেতু তুমি প্রথম এই অ্যাজাম্পশনটা আমি তোমাকে বলেছি, এইটা দেখেই তোমার মধ্যে ওইটাই মাথার মধ্যে ঘুরঘুর করতে থাকছে। সো ইউ শুড come out from this kind of a phenomenon when you do the data analysis. It should be 100% unbiased. কোনো রকম উল্টো মানে এই ধরনের জায়গায় আমাকে আটকালে ফাঁদে পা দিলে হবে না। ম্যাথামেটিক্যাল লজিক উইল বি মানে ইন হাই প্রায়োরিটি। দেখো ম্যাথামেটিক্যাল লজিক বলো, ফিলোসফি বলো, সবসময়ই কোনো একটা ক্রাইটেরিয়া যদি রেস্ট্রিকশন বাড়ে, তাহলে মানুষের সম্ভাবনা আরো কমে যেতে থাকে। একটা লোক ব্ল্যাক লোক হওয়ার সম্ভাবনা কত, আর ব্ল্যাকও হবে, সঙ্গে ইয়েলো আই থাকবে, তাহলে এর সম্ভাবনা আরো কমে যাবে। এম আই নট রাইট? হ্যাঁ স্যার। So the same thing is happening. I do not need this information. If রেস্ট্রিকশন বাড়লে প্রবাবিলিটি কমবে। কারেক্ট, কারণ তোমাকে আরো বেশি সিলেক্টিভ হতে হচ্ছে। ব্ল্যাক আইজ যতগুলো লোক আছে পৃথিবীতে, ব্ল্যাক আইজ উইথ দ্য ইয়েলো, সরি ব্ল্যাক তোমার কমপ্লেক্সন, আর যা লোক আছে ব্ল্যাক কমপ্লেক্সন উইথ ইয়েলো আইজ, সেই লোকের সংখ্যা কিন্তু আরো অনেক কম। সব ব্ল্যাক লোকের ইয়েলো আইজ নাও হতে পারে। Am I right or not? If I don't have anything, any assumption, still if every situation 1 is more probable because 2 is restrictive. Are you getting what I am saying?
So this is the first part of probabilistic reasoning. You should be logical. So কখনো উপরে নিচের অ্যাজাম্পশন এবং কথার দ্বারা বেশি এ হলে চলবে না। তো ইটস ভেরি কমন, যেটা জয়ন্ত বলেছে, ন্যাচারাল, যে আমরা সবসময় এই ধরনের জিনিস দেখলে আগে ওইটাই ভেবে নেবো। এনিওয়েজ, আই হোপ ইট ইজ ফাইন। নাও লেটস কাম ব্যাক টু আওয়ার অরিজিনাল প্রবলেম। মিনিং অফ প্রবাবিলিটি ইজ ভেরি সিম্পল আইডিয়া। আমাদের এটার উপরে যেহেতু অনেক কিছু আঁকতে ভাবে ডেটা ফেটা মানেই প্রবাবিলিটি ঢুকবে, মিনিং অফ প্রবাবিলিটি সবাই জানে, কিন্তু আমি জাস্ট লেট মি ওকে। সো র্যান্ডাম এক্সপেরিমেন্ট বলে একটা জিনিস আমরা এখন খুব ব্যবহার করবো কথায় কথায়, র্যান্ডাম এক্সপেরিমেন্ট। সো এনিবডি নোজ হোয়াট ইজ র্যান্ডাম এক্সপেরিমেন্ট? ইউ শুড অলওয়েজ স্পিক ইন এ লেম্যানস ল্যাঙ্গুয়েজ। আমি কোনো ডেফিনেশন শুনতে চাই না। দ্য আইডিয়া বিহাইন্ড র্যান্ডাম এক্সপেরিমেন্ট। এনিবডি, হোয়াট ইজ র্যান্ডাম এক্সপেরিমেন্ট? ভুল হলে হবে, ইউ ক্যান ট্রাই মেক ইট। ডিসকাশনটা তো অনেকেই জানো, কারণ এটা সবাই আজকালকার দিনে এগুলো করে। সো সিলেকশন উইদাউট রেস্ট্রিকশন। সিলেকশন উইদাউট রেস্ট্রিকশন, গিভেন এক্সাম্পল, কিছু এক্সাম্পল, আর কারো কিছু মাথায় থাকলে বলতে পারো। স্যার, যদি একটা ব্যাগে অনেকগুলো বিভিন্ন কালারের বল রয়েছে, সেখান থেকে আমি জাস্ট হাত দিয়ে যে কোনো একটা বল তুলে নিলাম, তারপর চেক করবে কোন কালারের বল এসছে। সেটা এইটা হলেই র্যান্ডম এক্সপেরিমেন্ট বলা যাবে? ধরো বলা যেতে পারে। একটা ব্যাগের মধ্যে হাজার হাজার বল আছে, বিভিন্ন কালারের আছে, তুমি সব কালার গুলোও জানো না, এবার যে কোনো একটা বল তুললাম, এটা কি র্যান্ডম এক্সপেরিমেন্ট? এক্সপেরিমেন্ট সিলেকশন, র্যান্ডম সিলেকশন হচ্ছে, ইটস নট এক্সপেরিমেন্ট। It's not random selection. So you need to make everything very clear. See, খুব সিম্পল আইডিয়া। আইডিয়া ইজ ভেরি সিম্পল। দেখো, এই যে আমরা ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করি, এভরি এক্সপেরিমেন্ট ইজ নট র্যান্ডম এক্সপেরিমেন্ট। যে যা এক্সপেরিমেন্ট ল্যাবরেটরিতে করছো, ধরো তুমি কেমিস্ট্রি অনেকে আছে দুটো কম্পাউন্ড মিক্স করে দিচ্ছে, এবার দ্য আউটকাম যেটা আসবে সেটা কিন্তু জানে না কি, একটা নতুন কিছু হতে পারে, আবার চেনাশুনো হতে পারে। বাট বিফোর ইউ স্টার্ট ইউর এক্সপেরিমেন্ট, তুমি হয়তো একটা আইডিয়া করছো এরকম একটা কিছু আসবে। So when you do not know what is the output, then it is not a random experiment. Random experiment প্রথম শর্ত হচ্ছে যাই উত্তর আসবে সেটা কিন্তু তোমার জানা আছে, কিন্তু ওটা যে আসবে শিওর বলা যায় না। সাপোজ ধরো একটা কয়েন টস করছো, বা ও যে এক্সাম্পলটা বললো, ধরো একটা বাক্সের মধ্যে তোমাকে আমি বলেই দিচ্ছি রেড বল আছে আর ব্লু বল আছে, দেন ইউ নো ইফ ইউ পিক এনি বল, আইদার সেটা রুট রেড হবে অথবা সেটা ব্লু হবে। সো the total number of outcome you know, either red হবে অথবা blue হবে, but exactly কি হবে you don't know, but you know what are the possible scenarios. That's very important to understand. যখন কেমিস্ট্রি রিঅ্যাকশন করছো, you don't know what is the outcome, but যদি এক্সপেরিমেন্ট এমন হয় আমি জানি এ হবে, বি হবে, সি হবে, ডি হবে, এর মধ্যে যে কোনো একটা হবে, বাট এক্স্যাক্টলি কোনটা হবে দ্যাট প্রবাবলি এক্সপেরিমেন্ট হওয়ার পরেই জানতে পারবো, তার আগে বলতে পারবো না। কিন্তু ওর গ্লোবাল সেট সলিউশন অ্যান্সার গুলোর গ্লোবাল সেটটা আমি আগে থেকে জানি। যেমন একটা কয়েনকে যদি টস করো, উত্তর হয় হেড হবে নয় টেল হবে, ইউ নো দ্য সিচুয়েশনস কি হবে, বাট এক্স্যাক্টলি টসটা করার পরে হেড হবে না টেল হবে, দ্যাট ইউ ডোন্ট নো। আর ইউ গেটিং হোয়াট ইজ র্যান্ডম এক্সপেরিমেন্ট? প্লিজ টেল মি ইয়েস অর নো। দিস ইজ হোয়াট দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট মিনস। তাহলে সে আউটকামটা একটা অলরেডি নোন এর মধ্যে হবে। কারেক্ট, আউটকামটা নোন হবে, কিন্তু এক্স্যাক্টলি কোনটা আউটকাম সেটা নোন নয়। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে অল সেটসটা তুমি জানো কি কি হতে পারে সেটা জানো। এবার তাহলে স্যার আমি যে এক্সাম্পলটা দিলাম সেখানে তাহলে আমাকে অলরেডি ওই বলের মধ্যে, এবার ব্যাগের মধ্যে যদি 7 কালার অফ বল আছে, তাহলে 7 কালারের মধ্যে একটা আসতে পারে, দিস উইল বি র্যান্ডম এক্সপেরিমেন্ট। কারেক্ট। তুমি যদি কালারটা আগে থেকে বলে দাও এর মধ্যে রেড, ব্লু আর হোয়াইট আছে, তাহলে যেই বল তুলুক না কেন এই তিনটের মধ্যে একটাই পাবে। মানে কি কালারের বল যদি অ্যান্সার হয় আগে থেকে বলা যাবে না, কিন্তু এইটা বলা যাবে এই তিনটের বাইরে কোনো কালার নেই, সুতরাং এই তিনটের মধ্যে একটা কালার হবে। সো ইউ নো দ্য এন্টায়ার আউটকাম, বাট এক্স্যাক্ট আউটকামটা কিন্তু এক্সপেরিমেন্টাল পরেই জানতে পারবে। ইজ দ্যাট ক্লিয়ার নাও? ইয়েস স্যার। যেমন একটা ছেলে 1 থেকে 100-র মধ্যে পরীক্ষা হলো, এটা কি র্যান্ডম এক্সপেরিমেন্ট? কত পেয়েছে? ইয়েস, কারণ 1 থেকে 100-র মধ্যে আছে যে এই নাম্বারগুলোই পাবে, এর বাইরেও যেতে পারবে না। কি পাবে সেটা আমি জানি না। ধরো সবার নাম্বারের লিস্ট দেওয়া আছে একটা চিরকুটের মধ্যে, তুমি এরকম হরিলুটের মতন করে উঠালে একটা লোককে তুললে, ইউ নো
এর নাম্বারটা 1 থেকে 100-র মধ্যেই থাকবে। সো ইটস এ র্যান্ডম এক্সপেরিমেন্ট। আর ইউ গেটিং? হ্যাঁ স্যার। ফাইন। নাও দ্য নেক্সট কোশ্চেন ইজ, যখনই র্যান্ডম এক্সপেরিমেন্ট কথাটা আসবে তখনই সঙ্গে সঙ্গে হচ্ছে এবং নেক্সট হচ্ছে প্রবাবিলিটি শব্দটা আসবে। তার মানে এই যে আমি বললাম অল পসিবল আউটকাম গুলো আমি জানি, এক্স্যাক্টলি কিছু আমি জানি না। তাহলে আমি একটা কয়েন টস করছি, তার মানে জানি হেড বা টেল পড়বে, তাহলে হেড পড়ার প্রবাবিলিটি কত সেটা আমাকে বার করতে হবে। সো 1/2। 1/2। এভরিওয়ান এগ্রিড হেড পড়ার প্রবাবিলিটি 1/2? এটাই তো জানি আমরা। কি করে বার করি আমরা? কি করে বার করি আমরা? ফেভারেবল কেস, ফেভারেবল আউটকাম বাই ফেভারেবল আউটকাম বাই টোটাল বাই নাম্বার অফ টোটাল নাম্বার। টোটাল নাম্বার অফ আউটকামস। ঠিক আছে? যেহেতু টোটাল নাম্বার অফ আউটকামস কি আছে? দুটো। এই যে বিকজ র্যান্ডম এক্সপেরিমেন্ট আই নো দুটোই আউটকাম আছে সব মিলে, বিশেষ করে কয়েন টসের ক্ষেত্রে। সো ইট ইজ 2। আর হেড দুটোর মধ্যে একটাই হেড, সুতরাং ফেভারেবল আউটকাম একটা আমি বার করছি, হেডের প্রবাবিলিটি ইট শুড বি হাফ। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি? ইয়েস অর নো? যারা প্রবাবিলিটি পড়োনি বা ওইটা জানো না তাদের জন্য ইজ ভেরি ক্রুশিয়াল। তাহলে নাও দ্য কোশ্চেন ইজ, ধরো আমি যদি এখন 10 বার কয়েনটা টস করি, তাহলে আমি হেড কতবার পাবো? মানে কতবার পাবো? হোয়াট ডাজ ইট মিন 5 বার সম্ভাবনা? মানে তুমি 5 বার পাবে না 4 বার পাবে সেটাও বলতে পারছো না, তাহলে হাফটার মানে কি? হোয়াট ইজ হাফ দেন? ইউ সেড প্রবাবিলিটি ইজ হাফ, বাট ইউ আর সেইং কি 10 বার কয়েন টস করলে আমি 5টা পাবো কিনা কোনো গ্যারান্টি নেই। দেন হোয়াই ইউ আর ডুইং অল দিস বুলশিট থিংস? কোনো কিছুরই গ্যারান্টি নেই, তাহলে করছিটা কি এখানে? এনি অ্যান্সার? হোয়াট ডাজ ইট মিন? 10 বার কয়েন টস করলে, যদি এরকম হতো 10 বার কয়েন টস করলে 5টা হেড পেলাম, তাহলে সবাই খুব খুশি হতাম যে বাহ, হাফটা ব্যাপারটা খুব ভালো, সুতরাং কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার কি মনে হয় যে সবার হাতে যদি একটা কয়েন দিয়ে 10 বার টস করতে বলি সবাই 5 বার হেড পাবে? বিশ্বাস করো তোমরা? কে কে করো এখানে? হ্যাঁ, পড়তেই পারে, বিকজ ইটস এ প্রবাবিলিস্টিক ইভেন্ট, যা খুশি হতে পারে। So then the question is, what is the meaning of probability? It's completely jeopardized entire situations, and believe me, because of this thing, statistics is hard. এই জায়গার প্রথম ধারণার আঘাত হচ্ছে এইখানটা। এনি অ্যান্সার ফ্রম এনিবডি? হোয়াট ডাজ ইট মিন? যারা আছো, রাজকুমার, যদি আমি এখনো একটাও কোনো অঙ্ক স্ট্যাট নিয়ে কথা বলিনি, জাস্ট ইটস এ কনসেপ্ট। বিশ্বাস করো কোনো অঙ্ক আমরা করবোই না, but we will learn, we will understand what exactly the meaning of probability, because it is very essential to do the further analysis. Anybody? তোমাদের কারো কি মনে হচ্ছে যে এই কথাটা খুব ভ্যালিড, যেটা আমি বলছি যে যদি হাফ হয় 10 বার পরে 5 হওয়া উচিত ছিল, কিন্তু তোমরা প্রত্যেকে বিলিভ করো যে একটা কয়েন নিয়ে যদি আরবিট্রারি ভাবে করতে শুরু করো, এক একজন এক একটা অ্যান্সার পাবে। কেউ 5টা হেড পাবে, কেউ 6টা পাবে, কেউ 8টা পাবে, কেউ 10টা পাবে। Then the question comes, then what this half means? So we need to understand this half. একটা ছোট্ট এক্সপেরিমেন্ট আমরা করবো এখানে, তারপরে আমরা অরিজিনাল পড়াশোনার মধ্যে ঢুকবো। So let's go to our R. So say, এবার আমি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট করবো আর এর মধ্যে গিয়ে, ঠিক আছে? Let us do, where is my R? আমি একটা ছোট্ট কোড এখানে লেখাই আছে, বিকজ ইটস ডিফিকাল্ট ফর মি টু এক্সপ্লেন দ্য কোড, বাট আমি মানে ওই কোডটা তোমরা হয়তো এখন লুপ টুপ জানো না বলে বলছি। দেখো, হোয়াট দ্য এক্সপেরিমেন্ট আই এম ডুইং, আমি তোমাকে ফিলোসফিটা বলছি কি করতে যাচ্ছি। আমি 10 বার কয়েন টস করবো, 20 বার করবো। মানে আমি রাখিজুলকে বললাম 10 বার কয়েন টস করো, জয়ন্তকে বললাম 20 বার, বিধানবাবুকে বললাম আপনি 30 বার করুন, আর সঞ্চয়িতাকে বললাম তুমি 40 বার করো, জিতিপ্রভাকে বললাম তুমি 50 বার করো। আরেকজন কেউ আছে আমাদের এখানে, দেখি কে আছে, কাকে আমি মিস করে গেলাম। রাজকুমারকে বললাম তুমি 60 বার করো। নাও ইফ ইউ ডু, তাহলে প্রত্যেকেই কতগুলো হেড পেয়েছো তোমরা পাবে। সাপোজ ধরো এ 5 বার পেয়েছে, এ হচ্ছে গিয়ে 12 বার পেয়েছে, এ হচ্ছে গিয়ে 13 বার পেয়েছে, এ হচ্ছে গিয়ে 22 বার পেয়েছে। যেহেতু বেশি বার টস করছে, বেশি হেড পাওয়ার সম্ভাবনা। এ হচ্ছে গিয়ে 50 বারের মধ্যে 40 বার পেয়ে গেছে কোনো কারণে, এ 60-এর মধ্যে হয়তো 42 বার পেয়েছে, বা অন্য কিছু একটা অ্যান্সার আসবে, বিকজ ইটস এ র্যান্ডম এক্সপেরিমেন্ট, নোবডি নোজ হোয়াট উইল বি দ্য আউটকাম।
হেড পড়বে, কিন্তু কতবার পড়বে আমরা বলতে পারবো না। নাও ইন দিস কনটেক্সট, এইবার আমার প্রশ্ন হচ্ছে যে যদি আমরা এটা অনবরত করতে থাকি এই কাজটা, 6 জনকে নিয়ে না করে এরকম 70 একজনকে দিলাম, 80 একজনকে দিলাম, এরকম করতে করতে অসংখ্যভাবে যদি আমরা বারবার এক্সপেরিমেন্ট করতে পারি, ভেরি ইন্টারেস্টিংলি আমরা একটা জিনিস অবজার্ভ করব, যত আমরা এক্সপেরিমেন্টের সংখ্যা বাড়াবো তত এটা হাফের দিকে টেন্ড করবে। লক্ষ্য করো এখানে 5টা আউট অফ 10, 5টা হেড মানে হাফ, এখানে 20-র মধ্যে 12 মানে হাফের একটু বেশি। কত বেশি? 0.6। 30-এর 13 মানে আবার 30 বাই এটা মানে হচ্ছে কত হবে? 4.42 এরকম কিছু একটা হবে। 0.43। যাই হোক 0.43। So nothing is 0.5, but our objective is to get a 0.5. Now what this means, যদি এবার আমরা একটা গ্রাফ এখানে আঁকাই, ছবি আঁকাই, 10 বারে কি পেলাম? 10 বারে আমরা কত পেলাম? 0.5। 20 বার এক্সপেরিমেন্ট করলে আমরা কত পেলাম? এখানে হলো 0.6 কিছু একটা পেলাম। এরকম করতে করতে আমরা যদি একটা গ্রাফ আঁকাই, ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে গ্রাফটা গিয়ে জানো কিরকম হবে? দেখতে এরকম হবে, জাম্প করতে 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 0.5 এর দিকে কনভার্জ করে যাবে। So any probabilistic meaning is a long term event. That is the basic understanding of probability. অনবরত আমরা দেখবো, এক্ষুনি চোখের সামনে তোমরা এটা দেখতে পাবে। এক্সপেরিমেন্ট আমরা করবো, কিন্তু যেহেতু আমাদের সময় নেই টস করার হাতে হাতে করে, সেই জন্য প্রোগ্রামকে বলবো ভাই টস করে অ্যান্সারটা বলো। র্যান্ডম নাম্বার জেনারেট করার কিছু মেকানিজম আছে, সেটা তোমরা জানো না, সেই পার্টটা আমি লিখে দিয়েছি, কিন্তু আমি আউটপুটটা দেখাতে চাই যে কি হলো। সো লেটস গো টু দ্য আর উইন্ডো অ্যান্ড সি হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্স। সাপোজ এইটা আমরা একটা ছোট্ট কোড লিখে রেখেছি, মানে এটা কি কাজ করছে, এটা যদি আমরা কোডটাকে চালাই, সাপোজ এইটা আমাদের কোড, দেখো এখানে অ্যারে ফ্যারে আছে, দু একটা লুপ টুপ আছে, কিছুই না। এই স্যাম্পল একটা কমান্ড আছে আরে 0 আর 1, 0 থেকে 1 এই ভেক্টরটার মধ্যে ও যে কোনো একটা ইন্টিজার তুলে নেবে, এটাকে আমরা বলছি হেড। ধরো হেডটাকে আমরা বলছি 1, টেলটাকে আমরা বলছি 0। এই স্যাম্পল হচ্ছে র্যান্ডামলি তোলে, মানে ঠিক আরবিট্রারি টস করলে যেরকম র্যান্ডামলি ডেটাটা পড়ে, এটা হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট করে আরে। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে র্যান্ডম নাম্বার জেনারেশনের কিছু পদ্ধতি থাকে। তার মানে এই স্যাম্পল বলে কোডটা কি করবে, 0 আর 1 এর থেকে একটা হঠাৎ করে আইদার 0 কে তুলবে বা 1 কে তুলবে। এবার কিভাবে তুলবে? ইকুয়াল প্রবাবল, দুটোর মধ্যে 50% চান্স আছে। এটাই স্যাম্পল অ্যালগোরিদমটা ওইভাবেই লেখা, দুটোই সিলেক্ট করার প্রবাবিলিটি 0.5। ওরকম ভাবে ও তুলতে থাকবে, তুলে তুলে ও কি করবে, যোগ করে করে দেখবে যে কটা হেড আছে। এরকম 10 বার থেকে শুরু করে 2000 বার পর্যন্ত প্রতিবার 10 10 করে বাড়িয়ে তুলবে। মানে 10 বার কতগুলো হেড হলো? 20 বার 10 10 করে, এটা সিকোয়েন্স, মানে স্টার্টিং পয়েন্ট 10, এন্ডিং পয়েন্ট 2000, প্রত্যেকবার 10 10 করে বাড়বে। তার মানে এগুলো হচ্ছে নাম্বার অফ, একজন করলো 10 বার, পরের জন 20 বার, তারপরের জন 30 বার, করতে করতে 2000 বার পর্যন্ত রেজাল্টটাকে আমরা চালাবো। সো লেটস রান দিস কোড অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স। এটাকে আমরা এতক্ষণই রান করালাম, সে এইটুকু আমরা রান করালাম, রান দ্য কোড। ইটস নট ইম্পর্টেন্ট ফর ইউ টু সি দিস কোড, ভেরি সিম্পল কোড, যে কোনো লোক দেখলে বুঝতে পেরে যাবে। এইবার এই একটা ডেটা ফ্রেম আমি বানিয়েছি df1 বলে। ইফ আই রান দিস ডেটা ফ্রেম, এইটা হচ্ছে আমার অ্যান্সার, র্যান্ডম এক্সপেরিমেন্টের অ্যান্সার। এখানে কি আছে দেখো, স্টার্টিং থেকে লক্ষ্য করো, এই দেখো 10টা করেছে তখন প্রবাবিলিটি হচ্ছে 0.4, 20টা করেছে তখন প্রবাবিলিটি হচ্ছে 0.650, 30টা করেছে তখন 0.60, মানে 0.60 ইন্টু 30 করলে যেটা অতগুলো 18টা হেড পেয়েছে। 40 বারে 0.55। ইন দিস রেজাল্ট ইউ উইল নট হ্যাভ 0.5, প্রবাবিলিটি 0.5 যেটা আমরা কোথাও পাচ্ছি না। নাও লেটস ড্র এ গ্রাফ উইথ দিস রেজাল্ট। ঠিক আছে, তাহলে কি গ্রাফ করবো বলো? গ্রাফটা করবো এইরকম, এক্স অ্যাক্সিসে আমরা রাখবো হচ্ছে এইটাকে, এন কে রাখবো 10 20 করতে করতে 2000 পর্যন্ত, ও একটা লাইন চার্ট ড্র করবো, আমরা একটা লাইন ড্র করবো। লাইনটা কি হবে, এই পয়েন্ট থেকে তার পাশেরটায়, তার নিচেরটায়, এরকম যেতে থাকবে। ঠিক আছে, সো তার মানে এই ডেটা ফ্রেমটার মধ্যে কি কি আছে? এখন ডেটা ফ্রেমটার মধ্যে যদি সবাই লক্ষ্য করো, দুটো কলাম আছে, একটা হচ্ছে গিয়ে নাম্বার অফ টাইমস যতবার আমরা এক্সপেরিমেন্টটা করেছি, আর তার করেসপন্ডিং হেড প্রবাবিলিটি। ঠিক আছে, তাই এইটা আমরা ড্র করতে গেলে কি লাগবে? জিজি প্লট। সবাই আমরা জিজি প্লট দেখে নিয়েছি। এখন আগে জিজি প্লট প্যাকেজটাকে অ্যাড করব। প্রথমে ডেটা দেবো, ডেটা এখানে df1, নেক্সট লেয়ার, আগের দিন আমরা বলেছিলাম নেক্সট লেয়ারে আমরা কি করব,
জিওম লাইন, এটা লাইন গ্রাফ, কারণ দেখো এখানে আমরা লাইন আঁকবো, বার ঠান না, মানে এরকম পয়েন্টগুলো আছে 10, এটা 0.6, 20 ধরো 0.7, এইটাকে জয়েন করবো, আর 0.5 লাইনটা ধরো এইসব জায়গায় আছে। এইবার এইগুলোকে কানেক্ট করতে থাকবো সব পরপর পরপর, তাহলে দেখবো যে লাইনটা কিরকম যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা লিখবো জিওম লাইন, লাইন গ্রাফ। যারা লাইন গ্রাফ করা, এটাই সিম্পল ব্যাপার। কি লাগবে এবার? ম্যাপিংটা লাগবে। সো ম্যাপিং ইকুয়ালস টু, আমরা আগের দিন দেখেছিলাম এই অ্যাস্থেটিক্স, এক্স কোঅর্ডিনেট, এক্স ইকুয়ালস টু কোনটা? এন, রাইট? এনটা আমরা এক্স অ্যাক্সিসে রাখবো, আর ওয়াই অ্যাক্সিসে আমরা রাখবো হচ্ছে কি প্রবাবিলিটি, এই যে এইটা PROB, এটা কি ক্যাপিটাল? ইয়েস, PROB, probability, ঠিক আছে? So if I hit, you will get it. So let me give some color. So say color equals to, say I'm giving say blue, hit enter. Now see the interesting pattern. Now if you notice, oh let me do one thing, আর একটা 0.5 এর লাইন এঁকে দিই। ধরো এই গ্রাফটার মধ্যে 0.5 এ একটা লাইন আঁকলে সুবিধা হতো। কি করে আঁকে? আবার আরেকটা লেয়ার প্লাস জিওম লাইন আঁকতে গেলে জিওম, আমরা ভুল স্পেলিংটা লিখলাম, জিওম এবি লাইন, ঠিক আছে? এবি লাইন হলে এবি লাইনে আঁকতে হবে কি স্লোপ 0, কারণ এটা এই লাইনটার স্লোপ 0 হয়, এই প্যারালাল লাইন এটা স্লোপ 0, আর ইন্টারসেপ্ট হচ্ছে 0.5। জাস্ট ইউ মেনশন স্লোপ 0, জাস্ট আই এম ডুইং ইট ফর ইউ, ডোন্ট ওয়ারি, এটা একটুখানি অঙ্কের লোকেদের ব্যাপার। এনিওয়ে ফরগেট অ্যাবাউট দ্যাট। নাও ইন্টারসেপ্ট ইকুয়ালস টু 0.5। আমি জাস্ট ওই লাইনটাকে, দাগটাকে দেওয়ার জন্য চেষ্টা করছি। লেটস গিভ এ কালার, সে কালার ইকুয়ালস টু রেড। স্লোপটা 0 হবে না? হ্যাঁ, 0ই হবে, রং, এইটা 0 হবে, ইন্টারসেপ্টটা 0.5 হবে। So if I run this code, now you will see the interesting part. Now observe it, what is happening? দেখো প্রথমে অনেক বড় বড় ছিল, as and when you are moving to the right hand direction, যত তোমার বাড়ছে এটা আস্তে 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 লাইনটার সঙ্গে কনভার্জ করবে। 2000 অব্দি গেছি আমি, এটা যদি 2 লাখ চলে যেতাম, দেখতে একদম কাছে চলে গেছে লাল দাগটা। তার মানে what it means is long term behavior, এটাকে আমরা বলি জেনারেল বিহেভিয়ার। ইটস নট এ স্পেশাল বিহেভিয়ার, কোনো একটা ইভেন্টে মিলতে নাও পারে, কিন্তু দিনের পর দিন যদি করতে থাকো, দেখবে যত করছো তত গিয়ে এটা জেনারেল ফেনোমেনন হয়ে যাবে, স্পেশাল থেকে জেনারেল। তাই তো সেই জন্য আমরা বলি বর্ষাকালে বৃষ্টি পড়ে। কেন পড়ে? অনন্তকাল ধরে আমরা দেখছি বর্ষা হলেই বৃষ্টি পড়ে, মনসুন সিজন বলে একটা সিজনই আছে, কিন্তু প্রত্যেক মনসুনে মানে তাছাড়াও তো অন্য সময় বৃষ্টি পড়ে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ দিনের পর দিনের ডেটা দেখলে দেখবে মনসুনের টাইমটায় ওর বৃষ্টিটা সব থেকে বেশি পড়ে, তাই থেকে ওটা অ্যাভারেজ বিহেভিয়ার হয়ে গেছে। তার মানে হোয়াট প্রবাবিলিটি ইজ, ইটস কল্ড অ্যাভারেজ। মানে হাফটা একটা, ঠিকই বলেছো উত্তর, কিন্তু দ্যাট ইজ নট এনি সিঙ্গেল ইনসিডেন্ট হলেই হাফ হবে নয়, অনেকবার যদি করতে থাকো, অ্যান্ড ইফ ইউ টেক দ্যাট অ্যাভারেজ, then you will get a very close value to half. Is that clear to everybody? Any question? Any question? না স্যার। So please remember. এই গ্রাফটা করতে গেলে আমাদের প্রথমে কি ডাটাটার ওই ইয়েগুলো রান করাতে হবে সব? এই গ্রাফটা তোমাদের করার খুব একটা দরকার নেই, আমি কোড দিয়ে দেবো না, রান করে দেবো। মানে আমি ওই ডেটাটাকে তৈরি করলাম, ওই প্রবাবিলিটি ডেটাটা 10 থেকে 2000 বার র্যান্ডম নাম্বারটা বানালাম বলে ওই কোডটা লিখেছি। গ্রাফ তৈরি করার জন্য DF1 তো বানাতেই হবে। এটা হচ্ছে n হচ্ছে কতবার তুমি এক্সপেরিমেন্ট করলে, এটা হচ্ছে তার করেসপন্ডিং প্রবাবিলিটি। ওকে, সো I will share this code. It's not a difficult code, it's a বাচ্চাদের কোড। মানে স্যার কার্লিটা লুপের জন্য, কার্লি ব্র্যাকেটটা লুপ, হ্যাঁ, কার্লি ব্র্যাকেট লুপ। ইটস ভেরি সিম্পল আইডিয়া। লুপ লেখা খুব সোজা, দেখো কত সহজ। অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেউ করে থাকলে, আরে লুপ মানে ফর ইনসাইড ইউর ব্র্যাকেট I in sequence 1 to n, that's it, loop is finished, give a bracket, that's it, your job is done. It's a very simple language. Anyway, লুপ টুপ আমরা এই কোর্সটাতে শেখানো মুশকিল, অনেক কিছুই আছে এরকম, বাট আমাদের এগুলো আমি জাস্ট এই ফেনোমেননটা দেখানোর জন্য করেছি, তাই জন্য এটা শেখার অত দরকার নেই, কিন্তু আইডিয়াটা ভেরি ইম্পর্টেন্ট। লক্ষ্য করার বিষয় হচ্ছে আইডিয়াটা। সো লেট মি রাভ ইট, আমার যেটা মূল উদ্দেশ্য। সো আই হোপ প্রবাবিলিস্টিক কনসেপ্ট ইজ নাও লিটল বিট ক্লিয়ার। ফান্ডামেন্টালি এটাই প্রবাবিলিটি। তো তোমরা
যখন বলবে এটা কনফিউজ হওয়ার দরকার নেই, মানে সবসময় আমরা যেটা করি এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে চলে যাই স্যার। Fine. So coin is tossed. This is a random experiment. I mean, what is the probability of getting an head? So that is half. Everyone knows, but actual meaning of half is just now I have explained. Half doesn't mean যে করলেই তুমি অ্যান্সারটা পাবে। তাহলে কোশ্চেন হচ্ছে আমরা করছি কেন? কারণ যখনই তুমি কোনো ডেটা অ্যানালিসিস করবে, দেখবে আমার কাছে একটা ডেটা এসছে, আমরা এরপরে স্যাম্পল করবো, ওখান থেকে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন যাব, সব জায়গায় জেনারেলাইজড ফর্ম চাই আমার। জেনারেলাইজড ফর্ম মানে দিনের পর দিন করতে থাকলে এটা কি রূপ নেবে, সেই জন্য এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। তো প্রবাবিলিটিটা মিলে যাচ্ছে ওর সঙ্গে। তো মানে যখনই কোনো মডেল আমরা তৈরি করছি, আমরা বলছি যে অন অ্যান অ্যাভারেজ তোমার জিনিসটা একে ফলো করবে, প্রত্যেক দিন নাও করতে পারে, কিন্তু বেশিরভাগ দিন হয়তো এর কাছাকাছি কিছু একটা করবে, এইটাই বলতে চাইছি। সো দ্যাট ইজ গুড এনাফ। যদি তোমার অ্যাকিউরেসি হাই থাকে, এটা তো না হয় একটা হেড টেল করছো, অন্যান্য ইভেন্টগুলো দেখবে অনেক সুন্দর সুন্দর কনক্লুশন এখান থেকে, এটা এরকম এই আইডিয়াটা থেকে করবো আমরা। সো দিস ইজ দ্য গ্রাফ আই জাস্ট টোল্ড। নাও বিফোর আই গেট ইনটু দ্য নেক্সট পার্ট, we need to understand one more small thing which is called random variables. খুব সিম্পল, আমি একটা এক্সাম্পল দেবো, তোমরা সবাই বুঝে যাবে কি জিনিস। ওকে, এটা একটা লেখা আছে কিছু একটা মেটেরিয়ালটার মধ্যে থাক, কিন্তু জিনিসটা খুব সোজা। কি সোজা দেখো, কোনো কিচ্ছু জানার বোঝার দরকার নেই, অঙ্ক বুঝতে হবে না, এটা জাস্ট এক্সাম্পল নাও। ধরো দুটো কয়েনকে টস করছো, আগে একটা করছিলে, এবার দুটো কয়েনকে টস করছো, ঠিক আছে? তাহলে যদি দুটো কয়েনকে তুমি টস করো, তাহলে আমাকে বলো যে কি কি আউটকাম তোমার হতে পারে। ক্যান এনিবডি টেল মি হোয়াট ইজ দ্য আউটকাম? দুটো কয়েনকে টস করলে কি আউটকাম হবে, কেউ বলো দেখি, মানে কি কি হতে পারে? মানে হেড আর টেলই পড়বে। দুটো কয়েনকে যদি টস করি, তাহলে আমার এইটা হচ্ছে স্যাম্পল স্পেস, আউটকাম স্পেস। কি কি হতে পারে? দুটোই হেড হতে পারে, am I right? দুটো টেল হতে পারে, হেড পারে, দুটো টেল হতে পারে, একটা হেড একটা টেল হতে পারে, একটা হেড একটা টেল হতে পারে, একটা টেল একটা হেড হতে পারে, প্রথমটা হেড টেল হেড, আর আগে প্রথমটা হেড টেল আর একটা দুটোই টেল, এই তো চারটে হতে পারে। তার মানে র্যান্ডম ইভেন্ট, ইউ নো দিস আর দ্য অনলি আউটকামস, পসিবল আউটকামস। এবার এর মধ্যে কোনটা হবে সেটা তুমি জানো না। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এবার যখন ডেটা অ্যানালিসিস করব, যখন এই যে ঘটনা, এই যে মানে তুমি যে কয়েনটাকে টস করছো, এটা একটা রিয়েল ইভেন্ট। এবার এর সঙ্গে আমাদের অঙ্ক বা নাম্বারগুলোকে কানেক্ট করতে হবে, নাহলে আমরা অ্যানালিসিসটা করবো কি করে? ইভেন্ট দিয়ে তো অ্যানালিসিস হয় না। তাহলে আমি একটা নাম দিচ্ছি, ধরো র্যান্ডম ভ্যারিয়েবল একটা আমি আইডেন্টিফাই করলাম, সে নাম্বার অফ হেড। আমি বলতে চাইছি নাম্বার অফ হেড। তাহলে তোমাকে বলো এইটা তাহলে কি হবে, এইটাকে কি ভ্যালু দেবো? নাম্বার অফ হেড। এটা কত দেবো? এটাকে কত নাম্বার দেবো? যদি নাম্বার অফ হেডটা হয় মেজারিং ব্যাপার, তাহলে এইটাকে কত দেবো আমি? 2 হবে। তাহলে এইটার একটা ইকুইভ্যালেন্ট নাম্বার খুঁজে পেলাম 2। তাহলে এইটার কি পাবো বলো? এই দুটোর কি পাবো? এইটার, এইটা 1, এইটা 1, এইটা 0। নাও সি ইউ আর ডিজাইনিং এভরিথিং। তার মানে একটা বাস্তবিক ঘটনাকে নাম্বারের দ্বারা প্রকাশ করার চেষ্টা করছে। ধরো নাম্বার অফ হেডটা যদি বার করতে হয়, তাহলে আমি বলতে পারি যে এইটা হচ্ছে, এটা ধরো এক্স অ্যাক্সিস, এক্স এর ভ্যালু হচ্ছে 0, 0 মানে হচ্ছে এই লোকটা ম্যাপ হলো, 1 মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 1, এই দুজনে এখানে ম্যাপ হলো, রাইট? 2 মানে হচ্ছে এখানে, এই 2টা এখানে ম্যাপ হলো। নাও সি দ্য ইন্টারেস্টিং পার্ট, দিস এক্স ইজ কল্ড র্যান্ডম ভ্যারিয়েবল। মানে আউটকাম গুলোকে তুমি একটা নাম্বারের মধ্যে ম্যাপ করছো রিয়েল নাম্বারের সাথে। সবাই বুঝতে পারছো কি হচ্ছে? তার মানে আমাদের উদ্দেশ্য নাম্বার অফ হেড বার করা, কিন্তু কি সুন্দর আমরা ওইটাকে একটা স্যাম্পল স্পেসের ভেতর থেকে এক্স নামক একটা বস্তু নিলাম, এক্স কি ডিটারমাইন করছে? নাম্বার অফ হেড। তার মানে প্রবাবল ভ্যালু কি কি হতে পারে? এক্স এর 0ই হতে পারে, বা একটা হেড হতে পারে, বা দুটো হেড হতে পারে। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? ওকে, ফাইন। এবার আমাকে বলো, সো ইফ দ্যাট ইজ দ্য কেস, এবার আমাকে এবার বলো যে, তাহলে বলো এবার এই ওয়াই অ্যাক্সিসের মধ্যে আমি রাখবো হচ্ছে তাদের প্রবাবিলিটি। তাহলে 0 পড়ার প্রবাবিলিটি কত? 0 মানে কাকে ইন্ডিকেট করছে? এইটাকে, টিটিটাকে। am I রাইট?
1/4 তোমাকে এত কিছু সব জায়গায় করতে হবে না। আমি কেন দেখো জিনিসটার আইডিয়াটা বুঝে নাও, তাহলে তোমাকে প্রোগ্রাম চালাতে রুল চালাতে সুবিধা হবে, তখন আর জিজ্ঞেস করবো। আমরা এগুলো করবো না। যদি কেউ ভাবো এরকম প্রতিটা অঙ্কে আমরা করবো, কোনোদিন করবো না। কিন্তু একটা আইডিয়া আমাদের থাকা দরকার, যাতে কিনা আমরা পরবর্তীকালে কনফিউজ না হয়ে যাই কোথাও গিয়ে। তো তার মানে যদি আমি x0 বলি, তাহলে তার প্রবাবিলিটি কত? এইটা একটা আছে, কি বলেছিলাম, ফেভারেবল কেস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ কেস। তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্ট কটা আছে? 1 2 3 4, চারটে পয়েন্ট আছে না স্যাম্পলে? 1/4 হবে এটা। তাহলে 1/4। সো লেটস সে, তাহলে আমি ধরো এইটা হচ্ছে 1/4, এইটা হচ্ছে 1/2, মানে এটা হচ্ছে গিয়ে 1 y অ্যাক্সিসে দাঁড়ালো। তাহলে জিরোটা কত অবধি হবে? বারটা এই পর্যন্ত। এম আই রাইট? এবার আমাকে কেউ বলো 1টা কত অবধি যাবে? 1 মানে কোন দুটো? এইটা হাফ, 1/2 পর্যন্ত যাবে, 1/2 পর্যন্ত যাবে। দুটো মানে ওইভাবে বলবে না। টোটাল নাম্বার অফ ফেভারেবল কেস কটা? দুটো। মানে 1/2 টোটাল নাম্বার অফ ফেভারেবল কেস দুটো, আর টোটাল নাম্বার অফ কেস কটা? চারটে। সো হাফ। ইজ দ্যাট ওকে? ইজ দ্যাট ওকে? সো দেয়ারফর এইটা যাবে এই। আর দুইটা কত হবে তাহলে বলো দেখি এবার? না স্যার 1/4 হবে 2। ওই তো 1/4, ওইটাই বলতে চাইছি আমার। দুই কেন 1 পর্যন্ত যাবে? দুইয়েও তোমার একটা কেস আছে, ফেভারেবল কেস। টোটাল নাম্বার অফ কেস চারটে আছে, তাহলে 1/4ই হবে। ইজ দ্যাট ক্লিয়ার? এইটুকু শুধু বোঝার আছে, আর আমি কিচ্ছু বোঝাবো না অঙ্কের জিনিস। এইটুকু না বুঝলে আমরা আগাতেই পারবো না। মানে দিস ইজ দ্য বেস, অ্যান্ড দিস ইজ হোয়াট নোন অ্যাজ, এটাকে আমরা কি বলি? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। দেখো কি মজার ব্যাপার, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এবার তোমরা সব কানেক্ট করবে আস্তে আস্তে। দেখো কেন বললাম সেন্টার টেন্ডেন্সি চলে আসবে এবার। না হ্যাঁ, না না ওসব কিছু নেই। এর ভেতরে তো এনসিআর এনটিআর ঢুকে আছে, সেগুলো আমাদের করতে হবে না। আমি জাস্ট আইডিয়াটা দিচ্ছি, কারণ হচ্ছে নাহলে পরের জায়গায় যখন কথা বলবো কেউ বুঝতেই পারবে না। তোমরা করবে কিন্তু ফর্মুলা দিয়েই, সব ফর্মুলা রেডিমেড তৈরি করা আছে, কাউকে কোনো অঙ্ক বুঝতে হবে না। ফিলোসফি ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, ইটস ভেরি সিম্পল ফিলোসফি। বাচ্চাদের ফিলোসফি আছে, কিচ্ছু হাতি ঘোড়া নেই এর মধ্যে। এর অঙ্ক করতে হয় না এর জন্য, ঠিক আছে? এটা একটা আইডিয়া। দেখো, সো কি করলাম, এক্স অ্যাক্সিসে আমরা র্যান্ডম ভ্যারিয়েবলকে রাখলাম। এখন প্রশ্ন হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল কি? দেখো আমি লিখেছি, র্যান্ডম ভ্যারিয়েবল একটা ফাংশন হুইচ ম্যাপস ফ্রম দ্য স্যাম্পল স্পেস অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট টু এ রিয়েল নাম্বার। দেখো স্যাম্পল স্পেসের পয়েন্ট, এটা রিয়েল নাম্বারে ম্যাপ হলো, এইটাকে আমরা বলছি র্যান্ডম নাম্বার, র্যান্ডম ভ্যারিয়েবল। এবার প্রত্যেকটা র্যান্ডম ভ্যারিয়েবলের প্রবাবিলিটিটাকে যদি তুমি ড্র করতে পারো, তাহলে যে গ্রাফটা তৈরি হয় তাকে আমরা বলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। মানে এক্স তিনটে ভ্যালুই নিতে পারবে, 0 1 2, কত তার চান্স কতটা সেটা বলে দিচ্ছে। তার মানে এই ধরনের ইভেন্ট, এরকম একটা ডায়াগ্রাম যদি আমার কাছে থাকে, সেটা আমাকে গাইড করতে থাকবে। তাই এবার এই লিস্টটা যদি তোমায় দিয়ে দিই, x=2 এর প্রবাবিলিটি কত, এই লিস্ট থেকে তুমি পেয়ে যাবে। আর তুমি ওই অত কিছু গুনতে যাবে না, 2/4 ফার করতে যাবে না। এইটা একটা সে আমাদের লিস্ট, ওভারঅল লিস্ট। তার মানে অল পসিবল এক্স এর ভ্যালুস গুলো এক্স অ্যাক্সিসে থাকবে, আর ওয়াই অ্যাক্সিসে থাকবে তাদের ঘটনাগুলো ঘটার কতটা চান্স আছে। এটা যদি তুমি জেনে যাও কোনো একটা ইভেন্টের, তাহলে দেখো ইভেন্ট সম্বন্ধে তুমি ধারণা করতে পারবে, প্রেডিক্ট করতে পারবে। এবার সাপোজ লেটস সে নতুন একটা ইভেন্ট হলো, তোমাকে বলা হলো যে নাম্বার, ধরো বললো যে 4টে হেড পড়ার প্রবাবিলিটি কত, কত হবে অ্যান্সার? 4টে হেড পড়ার প্রবাবিলিটি কত হবে অ্যান্সার? কিছু না করে কে বলতে পারবে গ্রাফটা দেখে? 4টে হেড পড়ার প্রবাবিলিটি এই গ্রাফ দেখে বলো। এই গ্রাফটা আমি এখানে আঁকছি সুন্দর করে, যে বলতে না পারবে 1 হবে স্যার, 1। আমি আবার করছি, x=0 1 2, এটাতে এরকম আছে, এটাতে ডবল আছে, এটাতে এরকম আছে। এবার আমি বলেছি যে x=4 হওয়ার প্রবাবিলিটি কত, বলো কত? 0। দ্যাটস দ্য অ্যান্সার। কে বললো 0? রাফিজুল। বাকিরা বুঝতে পারছো কেন 0? তোমার এই গ্রাফটার মধ্যে x এ তো 0 1 2ই হয়, আর তো কোনো বাকিগুলো সব কিছু নেই, মানে 0 হয়ে আছে সব, সব তো 0। এই তিনটেতেই ভ্যালু আছে, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। তার মানে বাকি যে ভ্যালুস গুলো আছে সেগুলো সব 0 না। 0 যদি না হতো আমি তো একটা বার আঁকতাম, তো যে সংখ্যাটা আসতো। বুঝতে পারছো আমি কি বললাম? ইজ দ্যাট ক্লিয়ার?
আর দুটো কয়েনকে টস করলে 4টে হেড কখনো পেতে পারো? সেই জন্য 0। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? তাহলে আমি যদি জিজ্ঞাসা করি তাহলে x ইকুয়াল টু 1.5 হওয়ার প্রবাবিলিটি কত? হোয়াট ইজ দ্য অ্যান্সার? ইয়েস। তার মানে এই ডায়াগ্রামটা থাকলে তুমি আননোন ইভেন্ট সম্বন্ধে, আমরা x ইকুয়াল টু 1.5টা x এর ভ্যালু যাই আসুক না কেন, এই ছবিটার দিকে তাকালে আমরা বলতে পারবো আমাদের টার্গেট কি? প্রেডিক্ট করা। সব আমার কাছে নেই, কিন্তু আমি যদি এরকম একটা মডেল বানাতে পারি কোনোভাবে, তাহলে সেই মডেলটার থেকে আমি গিয়ে একটু পরে যেটা আমার চাইছি সেখান থেকে উত্তরটা নিয়ে আসতে পারবো। এটা একটা ওভারঅল আমাদের কাজ করার দায়িত্ব, মানে করতে হবে আর কি। ইজ দ্যাট ক্লিয়ার? ফাইন। Now let's go back to our original data analysis part. Fine. So what is this? It is a way to describe how likely different outcomes are in a situation where there is uncertainty. ওই x equal to 0, 1, 2 মানে কি? ডিফারেন্ট আউটকাম, ওগুলোকে লেখা আছে রিয়েল নাম্বারে, কিন্তু অ্যাকচুয়ালি তো ওগুলো আউটকাম, তাকে আমরা একটা সুবিধের জন্য নাম্বারে প্রকাশ করেছি। আর হাউ লাইকলি মানে ওই আউটকাম গুলো হওয়ার চান্স কত। গেট আউট, যাও বাইরে যাও এখান থেকে। ওকে, সো এইরকম আমরা, তার মানে সবাই এখন আমাদের কাছে এইটুকু ধারণা ক্লিয়ার হলো। এবার যেটা আমাদের সুবিধে সেটা হচ্ছে বিখ্যাত কিছু স্ট্যাটিস্টিশিয়ান আছেন যারা আমাদেরকে কিছু কিছু ঘটনার মডেলগুলো অলরেডি বানিয়ে দিয়েছে। তারা কিভাবে বানিয়েছে, ঠিক আমি যেভাবে একটু আগে বানালাম থিওরিটিক্যালি একটা করে এঁকে ওরকম অনেক জটিল সিনারিওতে ওরা হয়তো 4-5 বছর কাজ করেছে। বড় বড় স্ট্যাটিস্টিশিয়ানরা 5-6 বছর 10 বছর ধরে কাজ করে বিভিন্ন ধরনের ঘটনার সঙ্গে রিলেট করে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন গুলোকে বানিয়েছে। ওগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে ওরা, যে সাপোজ যদি ঘটনাটা এরকম ভাবে ঘটে তাহলে এর প্রবাবিলিটি স্ট্রাকচারটা, ডিস্ট্রিবিউশনটা এরকম হয়। আমি একটা বলছি, যেমন ধরো এইটাকে আমরা বলি, এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এটা সবাই জানো কিভাবে করতে হয়, রাইট? কিভাবে করতে হয়, তোমাকে অনেকগুলো ডেটা দিয়ে দিলাম, ধরো তোমাকে আমি দিয়ে দিলাম 100টা বাচ্চার বয়স, তুমি ডেটা কালেক্ট করেছো 100 জন স্টুডেন্টের বয়স নিয়েছো। তো কারো বয়স ধরো 30, পিএইচডি স্কলার সবাই ধরো, কারো ধরো 28, কারো 22 বা 22টা কম হয়ে যাচ্ছে, ধরো 26, এরকম আছে। এবার তার একটা আমরা এই ধরনের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বানাতে পারি। তার মানে 30 থেকে 40-এ কতজন আছে, ছোটবেলায় এগুলো আমরা করতাম। 40 থেকে 50-এ কতজন আছে, 50 থেকে 60 জনের মধ্যে কতজন আছে, তাহলে এরকম আমরা হিস্টোগ্রাম গুলো বানাতে পারি। এরকম আমরা একটা হিস্টোগ্রাম এরকম বানিয়েছি ধরো, ঠিক আছে? এটাও কোড লিখে আমরা বানিয়েছি। এটা কি করেছি আমরা, এইটা একটা মানে এটা একটা পার্টিকুলার টাইপের ডিস্ট্রিবিউশন, তাকে আমরা বলি হচ্ছে গিয়ে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এই বাইনোমিয়াল নর্মাল এই কটা ডিস্ট্রিবিউশন আমরা খুব ব্যবহার করব। এবার বেশি কিছু জানতে হবে না, আরই সব করে দেবে। আমাদের কাজ কিছুই না, শুধু কোথায় কোনটা লাগে, কোন সিচুয়েশনে কি লাগে, সেগুলোই আমাদের মেনলি জানতে হবে। সবাই বুঝে গেছো ডিস্ট্রিবিউশন মানে কি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এবার এগুলো নানা রকম টাইপের আছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। একটা যেমন হতে পারে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, আরো আছে নর্মাল ডিস্ট্রিবিউশন, পয়জন ডিস্ট্রিবিউশন, বিভিন্ন রকমের ডিস্ট্রিবিউশন আছে। এবার এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা প্রপার্টিজ আছে, আমাদের এত কিছু জানার দরকার নেই, ঠিক আছে? যেমন যদি বলি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, একটা এক্সাম্পল দেবো, বাকিগুলো এরকম টাইপের আছে, কিন্তু এগুলো একটাও মনে রাখতে হবে না আমাদের। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মানে কি কি প্রপার্টি ফলো করলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ওরা একটা প্রবাবিলিটি গ্রাফ আছে, ওই গ্রাফটা দেখতে আছে একটা টাইপের গ্রাফ, ধরো এরকম একটা গ্রাফ আছে, এরকম একটা গ্রাফ আছে, হ্যাঁ, এরকম একটা গ্রাফ আছে। সেই গ্রাফটা আমাদেরকে অলরেডি ফর্মুলাগুলো সবাই বানিয়ে দিয়ে দিয়েছে যারা স্ট্যাটিস্টিশিয়ান। কিন্তু কোশ্চেন হচ্ছে এটা কোন সিনারিওতে ব্যবহার হচ্ছে। যেমন ধরো ফিক্সড নাম্বার অফ ট্রাইস, ধরো আমরা বলছি যে 10টা কয়েন টস করব, 10 কয়েন্স টস করলাম, বা আমি কয়েনের বাইরে যাচ্ছি, ধরো একটা এক্সিট পোল হচ্ছে আমাদের এখানে, ঠিক আছে? ভোটাভুটি হচ্ছে। তো ধরো দুটো ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেট এ আর ক্যান্ডিডেট বি, এই দুজন ক্যান্ডিডেট আছে, হয় এ জিতবে নয় বি জিতবে, ঠিক আছে? এবার তুমি ভোটের আগে মার্কেটটাকে স্টাডি করে দেখতে চাইছো যে কার দিকে পাবলিক সেন্টিমেন্ট আছে, ঠিক আছে? তো আমার কোশ্চেন হচ্ছে এ জিতবে কি জিতবে না, এটা বললেই হবে, কারণ এ হারা মানে বি জিতে গেল। মানে এ হোয়েদার এ উইল উইন অর লুজ, সেটা আমার দেখতে হবে। তার মানে আউটকামটা কি, আইদার উইন অর লুজ।
তার মানে 2 পসিবল আউটকামস যদি থাকে, 2 পসিবল আউটকামস মানে হয় জিতবে নয় হারবে, হয় পাস করবে নয় ফেল করবে, হয় হেড পড়বে নয় টেল পড়বে। দেখো যে ধরনের ইনসিডেন্টের এরকম দুটো আউটকাম হতে পারে, পাস ফেল, হয় সিলেক্ট হবে নয় রিজেক্ট হবে, এটাও দুটো কেস আছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে দুটো আউটকাম থাকতে হবে। যেমন ভোটের ক্ষেত্রে হতে পারে এ জিতবে কিনা, সেম প্রবাবিলিটি হতে হবে ইচ টাইম, মানে প্রত্যেকবার ওর জেতা। যেমন যখন কয়েন টস করছো, 10টা কয়েন ধরো আমি টস করলাম, 10 কয়েন্স, আর আমি বললাম যে 6টা হেড পড়ার চান্স কত। তার মানে যখনই তুমি কয়েনটা টস করবে প্রবাবিলিটিটা তো হাফই আছে হেড টেল পড়ার, সেটাকে আমরা বলছি সেম প্রবাবিলিটি ইচ টাইম। যতবার এক্সপেরিমেন্ট করব ততবার হচ্ছে একই প্রবাবিলিটি থাকবে, হাফই থাকবে। ফিক্সড নাম্বার অফ ট্রাইজ, মানে 10টা কয়েন চালাচ্ছ মানে ফিক্সড নাম্বার 10টাই আছে। ভোটের ক্ষেত্রে কি হবে, ধরো 1,00,000 মানুষ আছে গ্রামে, প্রত্যেকটা মানুষকে কি আমি জিজ্ঞাসা করবো এ জিতবে কি না হারবে, তুমি বলো। তার মানে এইটা হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস, 1,00,000 বার গিয়ে জিজ্ঞাসা করলাম, ফিক্সড হয়ে গেল। এ জিতবে হারবে মানে দুটো আউটকাম, এটা মিলে গেল। ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল, দেখো দ্যাট ইজ অ্যাজাম্পশন। ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল মানে একটা লোককে তুমি জিজ্ঞাসা করেছো দাদা এ কি জিতবে, সে বললো হ্যাঁ জিতবে বা হারবে। এবার পাশের বাড়ির লোকটাকে যখন জিজ্ঞাসা করবো সে যেন আগের লোকের অ্যান্সার দ্বারা কোনোভাবে প্রভাবিত না হয়, এটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট। একটার আউটকাম আর পাশেরটার সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু বাস্তবে কি তাই হয়? তুমি দেখবে স্যাম্পল সার্ভে করতে যাবে, 10 জন মিলে শুনে ফেললো তুমি কোন দিকে যাচ্ছ, 11 নম্বর জন দেখলো মানুষ তো সব ওই দিকেই যাচ্ছে, তাহলে আমিও বলে দিই এ জিতবে। এইগুলো হচ্ছে এক্সিট পোলের ফ্ল। ঠিক আছে, ইচ্ছে মতন ট্যাম্পার করা যায়। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কথাটার মানে হলো যে যদি কোনো ধরো P1% যদি বলে এ জিতবে, P2 কিন্তু বলতে পারে এ জিতবে, কিন্তু কোনোভাবেই P1 এর কথাটা ওর কানে আসলে হবে না। দে আর কোয়াইট ইন্ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। সো ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল হতে হবে। কয়েন যখন টস করব, প্রথমটা যখন টস করলে তার অ্যান্সার যে হেড বা টেল এলো তার উপর যেন পরের কয়েনটার কিছু নির্ভর না করে। কয়েন টসের ক্ষেত্রে নির্ভর করবে না, বুঝতেই পারছো, সো দে আর ইন্ডিপেন্ডেন্ট। বাট ভোটের ক্ষেত্রে করতে পারে। তো এই 4টে ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাই করে তাহলে পরে, তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে আমরা বলতে পারি যে এই লোকটার ভোটে জেতার চান্স কত, সেটা আমরা বলতে পারি। তার মানে কি কি আমার ইনফরমেশন লাগবে? প্রবাবিলিটি, প্রথম লাগবে প্রবাবিলিটি অফ উইন, এর কত প্রবাবিলিটি উইন হওয়ার, ধরো বললাম 0.6। ওকে, তাহলে নাম্বার অফ এক্সপেরিমেন্ট মানে কতগুলো লোকের কাছে গিয়ে তুমি খবরটা আনতে যাবে। এখানে এক্সপেরিমেন্ট মানে তাই প্রত্যেকটা লোক ধরো 1,00,000, এটাকে আমরা লিখি এন বলে, এটাকে এন দিয়ে ডিনোট করে, এটাকে স্মল পি দিয়ে ডিনোট করি। এবার আর কি আছে আমার, ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল তো অ্যাজাম্পশন, ফিক্সড নাম্বারও হয়ে গেল, 2 পসিবল আউটকামস, তো ঠিকই আছে, উইন অ্যান্ড লস। তাহলে 1,00,000 করলে পরে যেটা উত্তর দাঁড়াবে সেটা আমার সায়েন্টিস্টরা আমাকে দিয়ে দিয়েছে একটা, যে তুমি বলো যে এই লোকটা এর 6,000 ভোট, 6,000 ভোট পাওয়ার প্রবাবিলিটি কত। আর ইউ গেটিং? আমার কি বার করতে হবে? প্রবাবিলিটি উইন 0.6, নাম্বার অফ এক্সপেরিমেন্ট মানে 1,00,000 লোক আছে, তাহলে 6,000টার বেশি ভোট পাওয়ার প্রবাবিলিটি কত বার করতে হবে, মানে নাম্বার অফ ভোটস গ্রেটার দেন 6,000 হবে তার চান্স কত, সেটা ধরো বার করতে হবে। এটাকে আমি কয়েনের এক্সাম্পলে যদি বলি, n = 10 টাইমস এক্সপেরিমেন্ট করব, ধরো কয়েনে হেড পড়ার প্রবাবিলিটি হাফই থাকলো, আনবায়াসড কয়েন, এটা হাফ নাও হতে পারে, যদি হেডের দিকটা বেশি পড়ে তাহলে ওটা বেশি থাকতে পারে। আর কি হতে পারে, আমি বললাম 6টা 6 হেড পড়ার প্রবাবিলিটি কত, 6 হেড প্রবাবিলিটি। তাহলে আমাকে তুমি বলো যে এই দুটো, এই যে এই অঙ্কটা, এই প্রবলেমটা আর এই প্রবলেমটা একই দেখতে কিনা বলো আমাকে, এনিবডি প্লিজ, যারা শুনছো, এই দুটো প্রবলেম কোনো ডিফারেন্স খুঁজে পাচ্ছ? সেম স্যার। সেম। সো সি দ্য ইন্টারেস্টিং পার্ট, প্রবলেমের আসলে কি এই 4টে বৈশিষ্ট্য দিয়ে প্রবলেমটা হবে। এবার প্রবলেমের এনপি এগুলো বিভিন্ন ডোমেনে বিভিন্ন কিছু হবে। যখনই এই সিনারিওটা হবে তখন সায়েন্টিস্টরা আমাদের বলে দিয়েছে যে ভাই, তো আমরা আরে গিয়ে কি করব, আমি লিখবো এই অঙ্কটা করবো যখন লিখবো পি বাইনো, আমি লিখবো ডি বাইনোম মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ইনসাইড দ্য ব্র্যাকেট কি কি থাকবে আমার,
প্রথমটা থাকবে হচ্ছে গিয়ে কি ৬,০০০, একে পেতে চাইছি। তারপরে থাকবে টোটাল নাম্বার অফ এক্সপেরিমেন্ট ১,০০,০০০ n, তারপরে থাকবে হচ্ছে গিয়ে প্রবাবিলিটি ইকুয়ালস টু 0.6। এটা যদি দিয়ে দিই তাহলে কি করবে, এই যে একটা বড় আমাদের গ্রাফ আছে সেই গ্রাফটা অলরেডি বানানো আছে, আমাদের বানাতে হবে না, এই ডি বাইনোমের মধ্যে বানানো আছে। এখানে এক্স এর ভ্যালু কত আছে, এক্স এর ভ্যালু 0 থেকে নিয়ে যতগুলো লোক আছে ১,০০০টা অব্দি আছে। এদের মধ্যে ৬,০০০ পয়েন্টটা কোথায় আছে সেইটাও যাবে গিয়ে এই প্রবাবিলিটিটাকে বার করবে, সেটাই হচ্ছে ৬,০০০টা লোকের ভোট পাওয়ার চান্স কত আছে। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? ঠিক দেখো আমরা আগের প্রবলেমটার মতো, শুধু তফাৎ কি, আগের প্রবলেমে আমরা ডিস্ট্রিবিউশনটা নিজে হাতে বানিয়েছিলাম, কমপ্লেক্স ইভেন্টের ডিস্ট্রিবিউশন একটাও আমরা বানাবো না, আমরা শুধু ভাববো যে কোথায় কোন সিনারিওতে অ্যাপ্লাই করতে হয়। ২-৩টে ডিস্ট্রিবিউশন আমাদের লাগবে নর্মাল, আরেকটা হচ্ছে বাইনোম, আর যখন আমরা হাইপোথিসিস করবো তখন টি আর কাই স্কোয়ার আর এফ। এগুলো খুব সোজা, আমি পরে বলবো, ঘাবড়ে যেও না, আইডিয়াটা বোঝো কি জিনিস। তার মানে সায়েন্টিস্টরা আমাদেরকে স্ট্যান্ডার্ড কিছু নিয়ম মেনে চললে এই গ্রাফটা কিরকম হবে সেটা থিওরিটিক্যালি বানিয়ে দিয়েছে। ঠিক যেভাবে আমি ওই x ইকুয়াল টু 0, 1, 2 করে বানালাম, ওনারা ওইটা বছরের পর বছর কষ্ট করে বানিয়েছে, কারণ x ইকুয়াল টু 0, 1, 2 মাত্র 3টে ভ্যালু, কিন্তু এখানে ভাবো ইনফাইনাইট নাম্বার অফ এক্স এর ভ্যালু থাকতে পারে, তাদের প্রত্যেকের জন্য গিয়ে গিয়ে ক্যালকুলেট করতে হবে, তার জন্য অঙ্ক জানার ব্যাপার আছে, অনেক ম্যাথামেটিক্স, এখানেই হচ্ছে তোমার পারমুটেশন কম্বিনেশন অনেক বড় রোল আছে, ওগুলো আমাদের জানার দরকার নেই, কারণ এই ডিস্ট্রিবিউশনগুলো আমরা ডাইরেক্টলি ব্যবহার করব। তাহলে সবাই বুঝতে পারছো দিস ইজ হোয়াট দ্য স্ট্রাকচার। সো লেট মি কারেন্ট এটাকে বড় করি। এইটা হচ্ছে একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের দেখতে ছবি এরকম হয়, এইরকম দেখো, নাম্বার অফ হেডস, 10 বার আমি এক্সপেরিমেন্টটা করেছি, 10 বার যদি তুমি এক্সপেরিমেন্টটা করো ম্যাক্সিমাম 10 বারই হেড পড়তে পারে, তার থেকে বেশি তো আর হেড পড়বে না। কিন্তু এবার যদি এইটা, আমার প্রশ্ন কি করেছিলাম যে 6খানা হেড পড়ার প্রবাবিলিটি কত, এই গ্রাফটা আমি দেখবো 6 কোথায় আছে, ধরো এইটা হচ্ছে গিয়ে 0, 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে 6, ঠিক আছে। তার মানে এইটা কত, এইটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কত, পয়েন্ট সামথিং, তার মানে 6 বার হেড পড়ার চান্স হচ্ছে তোমার ওই যেটা বেরোবে আর কি, এখান থেকে যেটা বেরোবে। বুঝতে পারলে যে আমি কি বললাম? সিমিলারলি কেউ যদি বলে দেখো 10 বারই হেড পড়ার চান্স কিন্তু খুব কম, দেখো একদম নিচের দিকে 0.0 একটু ওপরে, তার মানে 10টাই হেড পড়বে বা 0খানা হেড পড়বে, এর হওয়ার চান্স খুব কম, আর আস্তে আস্তে বাড়ছে। একটা জিনিস অবজার্ভ করো, 5টা মানে 0, 1, 2, 3, 4, এই 4, 5 আর 3, এগুলো কিন্তু এর প্রবাবিলিটি অনেক হাই। তার মানে এটা একটা জিনিস ইন্ডিকেট করছে যে দেখো মাঝের দিকের নাম্বারগুলো অনেক বেশিবার কিন্তু আসছে পিকচারের মধ্যে, রাইট? যে কোনো ডিস্ট্রিবিউশনের ঠিক মাঝখানের ভ্যালুটাকে আমরা বলি মিন, আর মাঝখানের থেকে এই সাইডে যে মুভমেন্টটা এটাকে আমরা বলি স্প্রেড, বা একটা নাম আছে ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে একটা শব্দ আছে, বা স্প্রেড। থিওরিটিক্যালি এর নাম হচ্ছে স্প্রেড, মানে মিন থেকে বাকি জিনিসগুলো কতটা দূরে সরে যাচ্ছে। সো মিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমরা একটু অন্যভাবেও দেখতে পারি, মানে আমি বলছি যে তুমি যদি অনেকবার 10 বার কয়েন টস করো তাহলে দেখবে যে 5-এর আশেপাশের নাম্বারগুলো বেশিবার, মানে হেড 5 বার বা 4-5-এর মাঝে সংখ্যাটা অনেক হাই, কারণ ওটা হচ্ছে ওই ডিস্ট্রিবিউশনটার মিন। যে কোনো একটা ডিস্ট্রিবিউশনের মিনটা যেটা হয় মাঝখানের ভ্যালুটা, সেটা সবসময় তার ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি হয় ইন নর্মাল সিনারিও। অ্যাবনর্মালিটি অনেক আছে, সেটা পরে হবে। এখান থেকেই আমরা 3টে কনসেপ্টকে খুঁজে পাচ্ছি, একটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তার মানে প্রথম হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে এইটা, তার থেকে এরকম গ্রাফটা এঁকে একটা পাবো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এবার এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি আমরা পেয়ে যাই হাতের কাছে, তাহলে আমরা এক্স এর যে কোনো আননোন ভ্যালু র্যান্ডম নাম্বারটা বসিয়ে দেবো, আননোন ভ্যালু দিলে তার করেসপন্ডিং যে আমরা এটা পাবো, হাইটটা পাবো, সেটাই হচ্ছে তার চান্স অফ অকারেন্স, সেখান থেকে আমরা তার সম্ভাবনাটা বার করতে পারি। এবার আইডিয়ালি এটা মোস্ট অফ দ্য টাইম প্রচুর বার করতে থাকলে দেখবে এটাও প্রবাবিলিটি, মানে সবাই মিলে যদি 10টা কয়েন নিয়ে ঠিক আগের বারের মতন, সব ধরো এ 10টা নিল, বি আবার 10টা নিল, সি আবার 10টা নিল, ডি আবার 10টা নিল, প্রত্যেকে কিন্তু যেহেতু র্যান্ডম এক্সপেরিমেন্ট নাম্বার অফ হেড সবার আলাদা আলাদা হবে। লক্ষ্য করার ব্যাপার হচ্ছে
তুমি যদি যারা যারা 6টা হেড পেলো তাদেরগুলোকে রাইট দাও, তাহলে দেখবে মজার ব্যাপার এই 6-এর যে এটা আছে এই রেশিওটাই পাবে তুমি খুঁজে আর কি। ধরো তুমি এই করে করে ধরো 1 লাখ লোককে দিয়ে এই কাজটা করালে, মানে প্রত্যেকে 10টা করে কয়েন নিয়ে টস করছে। এবার এদের মধ্যে সবাই তো 6টা হেড পায়নি, কেউ কেউ পেয়েছে, কেউ কেউ পায়নি। ধরো এ পেয়েছে, আবার গিয়ে নিচে এ পেয়েছে। তো এই যারা যারা হেড গুলো পেয়েছে 6টা হেড, তাদের সংখ্যাটাকে ওপরে রাখো আর নিচে টোটাল নাম্বার অফ এইটাকে রাখো, তাহলে দেখবে তার রেশিওটা এই গ্রাফে যেটা দিচ্ছে তার খুব ক্লোজ একটা ভ্যালু দেখাবে। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? প্লিজ টেল মি ইয়েস অর নো। আর ইউ গেটিং? দিস ইজ হোয়াট দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এইটুকু আমাদের জানা থাকতে হবে, তাহলে আমরা বাকি কাজটা করতে পারবো। ওকে, নাও so তাহলে if I ask you the question, so let's draw it. তাহলে আমি এখানে একটা স্যার স্কিউনেস বের করবো কি করে? হ্যাঁ, স্কিউনেস স্কিউনেস মানেটা আগে জানতে হবে, তারপর তুই বার করবি। স্কিউনেস বার করার জন্য একটা ফাংশন আছে, স্কিউনেস লিখতে হবে। হ্যাঁ, মিডিয়ান থেকে ডেভিয়েশন পজিটিভ আর নেগেটিভ স্কিউনেস যেগুলো দাও। স্কিউনেসের একটা স্কিউনেস বার করার যে ফর্মুলাটা আছে সেটা তো তুমি মুখস্থ ছাড়া আর কিছু করতে পারবে না, কারণ তুমি বুঝবে না। অনেকটা অঙ্কের বিষয় আছে, মোমেন্টস আগে বুঝতে হবে, প্রবাবিলিটি মোমেন্ট কাকে বলে সেগুলো তো জানা যাবে না। আমরা যেটা করব স্কিউনেস বার করব, একটা ফর্মুলা দিয়ে বার করবো। আরে একটা স্কিউনেস বলে ফর্মুলা আছে। স্কিউনেস মানেটা কি? স্কিউনেস মানে কতটা স্কিউড হয়ে আছে ডেটাটা। সাপোজ ধরো একটা ডিস্ট্রিবিউশন আছে, এইটা এরকম একটা ডিস্ট্রিবিউশন আছে, হ্যাঁ, এইটা ধরো একটা নর্মাল ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনটা যদি এরকম হয়, এইরকম লম্বা ধরো এইদিকে চলে গেল, রাইট? এটাকে আমরা বলি স্কিউড ডিস্ট্রিবিউশন। এটা কিন্তু সিমেট্রিক, দেখো দুপাশটা সেম। নেগেটিভ স্কিউনেস নিজেরটা। হ্যাঁ, এবার এটাকে আমরা বলবো রাইট স্কিউ, কারণ ডান দিকের টেলটা যদি বড় হয় তাকে আমরা বলি রাইট স্কিউড। রাইট রাইট এইটা বুঝতে আমি জানি স্যার, আমি বের করবো কি করে সেটা বলতে চাইছি। দেখো বের করার জন্য একটা ফর্মুলা আছে, তুমি সেই ফর্মুলাটা বুঝতে চাইছো? সেটা জটিল ফর্মুলা। আরে বের করবো কি করে সেটা বলতে। আরে জাস্ট তুমি স্কিউনেস ফাংশন আছে, স্কিউনেস বার করবো আমরা। স্কিউনেস লিখবে, লিখে তুমি ডেটা সেটটা দিয়ে দেবে, ও স্কিউনেস বের করে দেবে। ঠিক আছে, as simple as that, nothing else. ঠিক আছে, ওকে। সো নাও সো তার মানে আমাদের এখন যেটা এখন করার দরকার সেটা হচ্ছে যে ওকে few more things. হ্যাঁ, তো এইটা ছিল আমাদের ছবি। ওকে, সো তাহলে আমরা এখানে কটা জিনিস শিখলাম। প্রথমটা শিখবো ডি বাইনোম। লেটস রান দ্য কোড। একটাই ফর্মুলা আছে, মানে কত সুন্দর, দেখো কত সহজ। একটা বুঝে নিলে সব ডিস্ট্রিবিউশনে একই ফর্মুলা। তাহলে কত রকমের ফর্মুলা আছে? ডি বাইনোম, পি বাইনোম, কিউ বাইনোম, ঘাবড়ে যেও না, খুব সিম্পল আইডিয়া, আর বাইনোম। ব্যাস, এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হয়ে গেল। এবার নর্মাল ডিস্ট্রিবিউশন কি হবে? ডি নর্ম 4টে, নামগুলো বলো কি হবে? পি নর্ম, এই যে বাইনোমের আগে ডি, পি, কিউ, আর। পি নর্ম, কিউ নর্ম, আর নর্ম। পয়জনেরটা কি হবে? ডি পয়েজ, পি পয়েজ, আমি জাস্ট স্ট্রাকচারটা বলছি, কিউ পয়েজ, আর পয়েজ। টি ডিস্ট্রিবিউশন কেমন হবে? ডিটি, পিটি, কিউটি, আরটি। দেখো কত ইজি মনে রাখা, অ্যাটলিস্ট। তার মানে 4টে ফর্মুলা আছে, ডি, পি, কিউ, আর। ঠিক আছে, আর তার পাশে ডিস্ট্রিবিউশনের নাম লিখলে হয়ে যায়। আচ্ছা, তাহলে এই ফর্মুলাগুলো কি মানে? এটা মানে করবো আর এই একটা করে চালাবো, একটা করে প্রবলেম সলভ করবো, কাজ শেষ। ধরো এইটা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ছবি দিলাম। আমি যদি লিখি, কি কি লিখবো? এখানে এন কত? 10 বার কয়েন টস করেছো, এন ইকুয়াল টু 10। ওকে, র্যান্ডম ভ্যারিয়েবল এক্স কত? 6। 6টা হেড পড়ার চান্স কত? এক্স এর ভ্যালু যা খুশি নিতে পারো, আমি 6 নিলাম। অঙ্কটাতে ধরো বললাম যে তুমি 10 বার কয়েন টস করছো, 10 টাইমস কয়েন টস করছো,
ঠিক আছে, হেড পড়ার প্রবাবিলিটি হাফ, তাহলে 6 বার হেড পড়ার চান্স কতটা এটা বার করতে হবে। তার মানে দিস ইজ এক্স, র্যান্ডম ভ্যারিয়েবল এক্স ইকুয়ালস টু 6, এটা এন কতবার করছো আর এটা পি। ওকে, তাহলে এটার মানে হচ্ছে এই 6টা যেখানে পড়বে তার উচ্চতাটা আমায় বার করতে হবে। তাহলে এখানে আমি লিখবো ডি বাইনোম, এক্স এর ভ্যালু লিখবো কত 6, এন এর ভ্যালু লিখবো এন ইকুয়াল টু ধরো 10, এন লিখতেও পারো নাও লিখতে পারো, শুধু 10ও লিখতে পারো, বোঝার জন্য এনটা লিখলাম। আর পি ইকুয়াল টু লিখবো 0.5। এটা যদি দিই তাহলে ডি বাইনোম থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে উচ্চতাটা পেয়ে যাবো। লেটস সি এন্ড দেন উইল কাম ব্যাক। দ্যাট ইজ মাই আর। So let's say লিখবো ডি বাইনোম, ঠিক আছে। দেখো এখানে উপরে লেখা আছে এক্স সাইজ প্রপ, তাহলে এক্স মানে হচ্ছে কটা হেড চাও 6টা, সাইজ মানে কতবার এক্সপেরিমেন্ট, আমি 10টা বললাম, অন্য কিছু হতে পারে। আর লাস্টে একটা প্রবাবিলিটি আছে, দেখো ফর্মুলাটার মধ্যে আরেকবার দেখে নাও। এই দেখো এক্স সাইজ, তারপরে সাইজ, তারপরে প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ সাকসেস যেটা বার করছো তার প্রবাবিলিটি। আমি 6টা হেড পাওয়ার প্রবাবিলিটি বার করছি, তাহলে এক্স ইকুয়ালস টু 6, টোটাল নাম্বার অফ এক্সপেরিমেন্ট 10, probability হচ্ছে 0.5, if I run then it will give me the probability 0.205, মানে only 20% চান্স আছে যে তুমি 10টা কয়েনকে যদি টস করো 6টা হেড পাওয়ার। ওকে, তাহলে আমাকে তোমরা বলো যদি 7টা হেড পেতে চাও তাহলে চান্স বাড়বে না কমবে? কমবে। ওকে, লেটস চেক দ্যাট। তাহলে 20% ছিল, দেখো 11% হয়ে গেল। ইজ দ্যাট ফাইন? So if you increase it even more, you will get even less. তার মানে যদি তুমি বলো 10টাই পেতে চাই হেড, সেটাও দেখাবে দ্যাট ইজ এ ভেরি স্মল নাম্বার, মানে 1000 বার করলে মাত্র 9 বার তুমি এই সিচুয়েশনটা পাবে। সো ইফ ইউ রিমেম্বার দ্য গ্রাফ, রাইট মোস্ট পয়েন্টস আর ভেরি লো। দেখো 10টা অনেক ছোট আছে, মানে 0.0 কাছাকাছি, ওটা এখানে 0.009 দেখাচ্ছে। Everyone is agreed with me what I have said? Please tell me yes or no. Okay, you do not need to remember all those functionalities formulas, just কিভাবে d binom। next p binom, 4টে চালাবো, d p আর r, q ও চালাবো না, q বলে দিচ্ছি কি জিনিস। p binom দেখো চলে এসেছে। এবার p binom কথাটার মানে হচ্ছে ভেরি ইন্টারেস্টিং, কিউমুলেটিভ প্রবাবিলিটি। তার মানে আমি বলছি এতক্ষণ বার করলাম x ইকুয়ালস টু 6, এবার p binom এ যদি আমি লিখি সেম 6, n ইকুয়াল টু 10, p ইকুয়াল টু 0.5, তার মানে আমি কি বলতে চাইছি, এই যে 6, তাহলে এই প্রথম থেকে নিয়ে 6 পর্যন্ত এটাকে আমরা বলি কিউমুলেটিভ প্রবাবিলিটি, মানে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা। ডি বাইনোমে শুধু 6 নাম্বারটাই দেখছিলাম, আর কিউ বাইনোমে, পি বাইনোমে আমি কি দেখছি, মানে 6 বা তার কম। সো এক্স ইজ লেস দেন ইকুয়ালস টু 6 হওয়ার প্রবাবিলিটি কত, মানে 6টা বা তার কম সংখ্যক হেড পড়ার চান্স কত, বেশি হবে না কম হবে? বেশি হবে, অনেক বেশি হবে। am I right? This is called cumulative probability. So same way এখানে আমি লিখবো কি 6, এবার এখানে আমি লিখবো হচ্ছে কি 10, এখানে লিখবো 0.5, দেন এই হচ্ছে উত্তর। তাহলে উত্তরটা কত? 0.8। এবার তাহলে বলো তো এটা আমরা কিভাবে পেতে পারি? ডি বাইনোম দিয়ে। ডি বাইনোম দিয়েও কিন্তু আমরা এটা পেতে পারি, রাইট? ডি বাইনোম দিয়ে আমরা প্রত্যেকটাকে যোগ করলেই পেয়ে যাবো টি বাইনোম, মানে কাছাকাছি পাবো। ডি বাইনোম 6 পেলাম, এটা 6 নাম্বারেরটা নিলাম, প্লাস 5 নাম্বারেরটা নেব, তাই তো? সবকটা আছে, মানে সবকটা ডি বাইনোম যোগ করলে পরে 6 পর্যন্ত ওই পি বাইনোমটা পাওয়ার কথা। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? হ্যাঁ স্যার, ওই 6 জায়গায় একসাথে দেওয়া যাবে না? হ্যাঁ, 6 জায়গায় কমা কমাকে দেওয়া যাবে না, তাই তো? ফর্মুলা দেওয়া যাবে না। না 6 জায়গায় এক্সট্রা তো একটা নিউমেরিক ভ্যালু, করতে পারো, সেটা ছাড়ো। কিন্তু তুমি এটা যদি করো, ইউ চেক ইট ইন ইওর হোম, ইউ উইল গেট, টোটাল করলে এটাই পাবে। তার মানে আমরা কি বললাম? সো ইউ আন্ডারস্ট্যান্ড ডিফারেন্স বিটুইন ডি বাইনোম এন্ড পি বাইনোম। পি বাইনোম মানে কিউমুলেটিভ প্রবাবিলিটি, ডি বাইনোম মানে ওই ইন্ডিভিজুয়াল 6 এর প্রবাবিলিটি।
আর পি বাইনম মানে প্রথম থেকে নিয়ে 6 পর্যন্ত সবার প্রবাবিলিটি যোগ করে দেখাবে। কিউ বাইনমটা হচ্ছে উল্টো, মানে n ইকুয়াল টু 10 ঠিক আছে, পি ইকুয়াল টু 0.5 ঠিক আছে, ঠিক আছে। এবার যেমন ধরো এখানে এবার আমি উচ্চতাটাকে দেব, ও আমাকে এক্স 6 হবে এটা তাহলে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 6 হবে। গ্রেটার দ্যান x গ্রেটার দ্যান ইকুয়াল টু 6 হবে তাহলে, যে আগেরটা করি তাহলে। না, গ্রেটার দেন ইকুয়াল টু, ভালো করে বোঝো। টি আর পি বাইনোমে আমরা কি সাপ্লাই করছিলাম, এখানে র্যান্ডম ভ্যারিয়েবলটার ভ্যালু দিচ্ছিলাম। আর কিউ বাইনোমে আমরা কি করব, প্রবাবিলিটির ভ্যালুটা দেবো, মানে উচ্চতাটাকে দেব, দিলে ও আমাকে র্যান্ডম ভ্যারিয়েবলটা বার করে দেবে। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি এবার, ওই ওটা হচ্ছে। সো দিস ইজ উই ইউজ ইট ভেরি লেস, কিন্তু আমরা ইউজ করব এটা যখন আমরা হাইপোথিসিস করব। এই ফর্মুলাগুলো আমাদের তখন একটু একটু কাজে লাগবে বলে করছি। আর ফাইনালি আর বাইনোমটা হ্যাঁ কারেক্ট, ওরকম কাছাকাছি যতটুকু ডিফারেন্স আছে সেটা মানে ওই পয়েন্টের পরে 3-4 তো যে কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বার অ্যারিথমেটিক অনেক লার্জ কম্পিউটেশন হলে পরে একটু একটু রাউন্ড অফ এরার হয়, ওই জন্য এইটুকু থাকছে, বাট ইউ উইল গেট এ ভেরি ক্লোজ ভ্যালু, ঠিক আছে। ওকে, সো আই হোপ ইট ইজ ক্লিয়ার টু এভরিবডি। আর বাইনোমটা কি? আর বাইনোমটা now I'm just go and check what is R binom. This is very essential for science. So R binom, say binom, okay, hit enter, sorry, R binom, BIN, this is what R binom, okay. Now see, n size and probability, এটা মানে হচ্ছে যে ধরো তোমাকে আমি বলে দিলাম তুমি আমাকে একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে 100 খানা ডেটা জেনারেট করো। বিশেষ করে আমরা যখন কাজকর্ম করি অনেক সময় ডেটা তৈরি করতে হয়। একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করছে এরকম একটা র্যান্ডম ভ্যারিয়েবল এক্স, তাহলে যার ধরো টোটাল নাম্বার অফ এক্সপেরিমেন্ট n ইকুয়ালস টু 10 আর হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস ইজ 0.5, তাহলে এইরকম একটা ডিস্ট্রিবিউশন ফলো করছে, সেরকম আমাকে 100 খানা সংখ্যা দিয়ে দাও তুমি, মানে so if I run this, so you will get all these numbers, ঠিক আছে। Are you getting what I am saying? 1 2 3 4 5 6 7 8 9 10, so this will generate, এটা 100 তো নেওয়া যাবে না, 10 এর কম নিতে হবে, ধরো তুমি 6টা নাম্বার নেবে, run it, it will give you 1 2 3 4, okay, maybe I have done misalignment, excellent, আরেকবার আমি ব্র্যাকেটটা দিই। হ্যাঁ দেখো প্রথমটা হচ্ছে n, তোমার স্যাম্পল সাইজ, তাই না, তাহলে সরি নাম্বার অফ এক্সপেরিমেন্ট ধরো 10, তারপরেরটা কি ছিল, ওই অর্ডারটা তোমায় দেখে দেখে দিতে হবে, একবার অর্ডারটা দেখে নাও। প্রথমটা n, তারপরেরটা হচ্ছে সাইজ, তারপরেরটা হচ্ছে প্রবাবিলিটি। তার মানে তুমি বলছো যে তোমার n হচ্ছে ধরো 100, প্রবাবিলিটি হচ্ছে 0.5, তুমি সেখান থেকে ধরো 20 খানা পয়েন্টকে নিতে চাও, সো ইফ ইউ রান ইউ উইল গেট 20 পয়েন্টস। তার মানে এই 20টা পয়েন্টস হচ্ছে একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনকে ফলো করছে, এটাকে আমরা বলি সিমুলেশন। মানে n ইকুয়াল টু 100 আর p ইকুয়াল টু 0.5, এটা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তার একটা ছবি থাকবে, রাইট, n ইকুয়াল টু আর p দিয়ে ছবিটা তৈরি হবে এরকম, তাহলে সেখান থেকে তুমি সেটাকে স্যাটিসফাই করছে এরকম 100 খানা ভ্যালু তুমি বার করো, আর 20 খানা ভ্যালু তুমি বার করো, মানে 20টা এক্স তুমি দাও যারা এটাকে ফলো করে, যা n ইকুয়াল টু ডিস্ট্রিবিউশনের এই ডিস্ট্রিবিউশনটাকে মেনে চলছে এরকম এক্স এর 20টা ভ্যালু আমাকে দাও। ধরো তুমি বললে আমি একটা নর্মাল ডিস্ট্রিবিউশন আছে, একটা নর্মাল ডেটা আছে, ধরো এটা হচ্ছে নর্মাল ডেটা, সাপোজ দিস ওয়ান ইজ নর্মাল ডেটা, ধরো এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন যার মিন হচ্ছে গিয়ে, ডিস্ট্রিবিউশনের প্যারামিটার কি হয়, মিন হচ্ছে গিয়ে ধরো 0, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে গিয়ে ধরো 1, এরকম একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের থেকে আমাকে 100 খানা ডেটা তুমি তুলে দাও, সো দিস ইজ কল্ড ডেটা জেনারেশন। ওই ডিস্ট্রিবিউশনকে ফলো করছে এরকম ডেটা, সো কি লিখবো আমরা, আর নর্ম, দেন গিভ এ ব্র্যাকেট,
তাহলে তুমি কটা ডেটা চাও, ধরো 100টা পয়েন্ট চাও, মিন 0, সো আই এম রাইটিং মিন ইকুয়ালস টু 0, এন্ড দেখো উপরে লেখা আছে সব এসডি ইকুয়ালস টু 1, সো হিট এন্টার। এবার একটা ভেক্টর তৈরি হবে, দেখো এইটা হচ্ছে 100 খানা ডেটা তুমি তৈরি করলে, যেটা নর্মাল। মাঝে মাঝে আমাদেরকে প্রোগ্রামেটিক্যালি স্যাম্পল বানাতে হয়। তোমাকে আমি বললাম তুমি একটা 200টা ডেটা একটা স্যাম্পল তৈরি করো, যেটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশনকে ফলো করে, যার মিন হচ্ছে গিয়ে 5 আর ডেভিয়েশন হচ্ছে গিয়ে 10। তাহলে সেই এক্স গুলো যেই চালাবে, এই ডেটাটা হচ্ছে সেই ডেটা, এটা দিয়ে তুমি কাজ করতে পারো। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। সো তার মানে আমরা কি কি জানলাম? তাহলে এই ডি পি কিউ আর এই 4টে টার্ম শুধু আমাকে মনে রাখতে হবে। ডিতে ওই পার্টিকুলার এক্স এর প্রবাবিলিটি, পিতে হচ্ছে লেস দেন ইকুয়াল টু এক্স পুরোটার প্রবাবিলিটি কিউমুলেটিভ, কিউতে হচ্ছে প্রবাবিলিটি দিলে পরে ও এক্স বার করে দেয়, আর এ হচ্ছে এন সংখ্যক নাম্বারকে জেনারেট করতে চাই ফলোইং সার্টেন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মানে উইথ দ্য সাইজ অ্যান্ড প্যারামিটার। ঠিক আছে? তার মানে যেটা ফাইনালি আমরা দাঁড়াচ্ছে, খুব ইম্পর্টেন্ট একটা শব্দ হচ্ছে দাঁড়ালো, যেটা সবকটা ডিস্ট্রিবিউশনের মেন একটা জিনিস আছে, যে কোনো ডিস্ট্রিবিউশন হোক, বাইনোম, নর্মাল, যাই হোক না কেন, আমাদের এত কথা মনে রাখার দরকার নেই। তার প্রিডমিনেন্টলি দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, একটা হচ্ছে মিন আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই দুটোই হচ্ছে যে কোনো পপুলেশনের প্যারামিটার, এগুলোকে আমরা বলি প্যারামিটার। তার মানে যদি নর্মাল ডিস্ট্রিবিউশন তার মিন 5 হয় আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10 হয়, তাহলে একটা গ্রাফ। আবার নর্মাল ডিস্ট্রিবিউশন যদি মিন 6 হয়, তখন আরেকটা অন্যরকম, মানে নর্মালের মতন দেখতে আরেকটা গ্রাফ। মানে আমি যদি ছবি আঁকাই, এরকম হবে। সাপোজ মিন এই রাখছি, ধরো এরকম, এর মিনটা ধরো এইটা ধরো 6, এরকম টাইপের একটা নর্মাল গ্রাফ হবে। ঠিক আছে? আর ডেভিয়েশনটা ধরো 2, সো মিন ইকুয়ালস টু 6, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়ালস টু 2। নাও আরেকটা যদি ভাবো, যখনই তুমি চেঞ্জ করবে মিন ইকুয়ালস টু 6, হ্যাঁ ওইটা উপরে হবে না 6, এই গ্রাফটাই কোনটা উপরে হবে? এই 6 কোনটা আরেকবার বলো, বুঝতে পারলাম। গ্রাফে যে 6 লিখেছেন আপনি, গ্রাফটাই হ্যাঁ, উপরে কেন হবে? মিন, এর মিন তো এক্স এর একটা ভ্যালু। এক্স এর ভ্যালু মিন বলছেন? আচ্ছা ঠিক আছে স্যার, মিন মানে তাই, আমি বুঝতে পারছি। মিন কিন্তু এক্স এরই ভ্যালু। মিন মিন মানে কি, তোমার এক্স এর মধ্যে মাঝখানে এই এক্স এর যে ডিস্ট্রিবিউশন আছে বুঝতে পেরেছি স্যার। ওকে, সো SD2 হলো এরকম টাইপের একটা গ্রাফ তুমি পেলে। এবার ধরো কেউ বললো স্যার আমি আরেকটা গ্রাফ আঁকবো, মানে মিন যদি 6 থাকে, SD যদি অন্য কিছু হয়ে যায়, 3 হয়ে যায়, তখন কিন্তু আর এই গ্রাফটা হবে না। গ্রাফটা তখন এরকম হবে, 6ই থাকবে, ডেভিয়েশনটা বড় হয়ে গিয়ে জিনিসটা দেখতে একটা এরকম হয়ে যাবে। সেম ট্রেন্ড থাকবে হবে, হ্যাঁ ট্রেন্ড সেম থাকবে, ট্রেন্ড সেম থাকবে, নেচার একই রকম। হ্যাঁ, সো হোয়াট আই মিন টু সে, যে ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে কোনো ডিস্ট্রিবিউশনের মিন আর ডেভিয়েশন, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট প্যারামিটার। এই দুটো যদি তোমার কাছে জানা থাকে, তাহলে তুমি ডিস্ট্রিবিউশনটাকে ড্র করতে পারো, আর করে দেবে, তোমায় কিছু করতে হবে না। সাপোজ ধরো আর কিভাবে করতে পারে, এরকম ভাবে আর করতে পারে। মানে দেখো ছোট্ট জিনিস, যদি একটা আরে আমরা চালাই, সো সে এক্স এর ভ্যালু তুমি নিচ্ছ হচ্ছে, সাপোজ ইট শুড স্টার্ট এ সিকোয়েন্স, then -1, this is the last thing I am doing, so -5 plus 5.05, this is x, তার মানে x is a sequence। তার মানে আমরা যদি আঁকি ছবিটা, এইখানে x টা নিয়ে নিলাম, তাহলে x কোথা থেকে কোথায় যাচ্ছে, -5 থেকে +5, তাহলে এটা -5, এটা ধরো +5, রাইট? এবং প্রত্যেকটা পয়েন্ট দূরে দূরে আছে, কত 0.05 দূরে দূরে আছে, অনেকগুলো পয়েন্ট এরকম 0.5 দূরে 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 দু সাইডে আমরা পয়েন্ট নিলাম। এবার আমরা কি করব, এবার লিখবো ধরো প্রবাবিলিটি ইকুয়ালস টু, সাপোজ লিখলাম ডি নর্ম এক্স কমা, সাপোজ ধরো লিখলাম মিন ইকুয়ালস টু কত লিখবো 0,
SD equals to 1. If I run this, তাহলে আমি কি পাবো? এই প্রবাবিলিটির ভেতরে সবকটার y গুলো পাবো, রাইট? এই দেখো, তার মানে 0-র একটা y পাবো, এর একটা y পাবো। এবার যদি এটাকে আমি জয়েন করতে পারি প্রত্যেকটা পয়েন্টকে, তাহলে একটা গ্রাফ দেখতে পাবো। তাহলে কিভাবে জয়েন করতে পারি? জয়েন করার একটা উপায় আমরা কি করতে পারি, একটা ডিএফ বানাই। সবাই জানো ডিএফ ইকুয়ালস টু, তাহলে দুটো জিনিস আছে এখানে, ডেটা। অনেকভাবে গ্রাফ আঁকানো যায়, আমরা যেটা শিখেছি সেটাই করছি। প্রথম কলামটা এক্স, পরের কলামটা হচ্ছে প্রপ। তাহলে একটা ডেটা ফ্রেম হলো। তাহলে ডেটা ফ্রেমটা চালালে দেখতে কেমন হবে? এই দেখো, এই বাঁদিকের কলামটা দেখো, বাঁদিকের কলামটা এইটা হচ্ছে এক্স, হ্যাঁ, আর এটা মানে এক্স, এটা এক্স, আর একটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে তার প্রবাবিলিটি। তাহলে এইটাকে পয়েন্টগুলোকে কানেক্ট করি, দেখতে কেমন হয় দেখি। এর একটা নাম দিয়ে দিই আমরা, নেমস। কিভাবে নাম দিতে হয় আগের দিন শিখিয়েছিলাম। এই ডেটা ফ্রেমটার নাম হচ্ছে, ধরো প্রথম কলামটার নাম দিলাম হচ্ছে গিয়ে এক্স, র্যান্ডম ভেরিয়েবল এক্স। পরের কলামটার নাম দিলাম হচ্ছে গিয়ে প্রবাবিলিটি, ঠিক আছে? এই এবার আমরা গ্রাফ ড্র করব। তাহলে কি লিখবো? জিজি প্লট, ব্র্যাকেটের মধ্যে লিখবো প্রথমে কি, ডিএফ দিলাম একটা প্লাস, রাইট? একটা লাইন ড্র করে দিই, লাইন চার্ট, প্রত্যেকটা পয়েন্টকে কানেক্ট করে দেবে। তাহলে এখানেও জিওম লাইন, জিওম লাইন, জিওম লাইন। তাহলে এইএস কি, এক্স কোঅর্ডিনেট ইজ ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু এক্স and y equals to probability. Suppose if I do it, let me run and see how it looks. See, this is what our normal curve. Are you getting everyone? Please tell me yes or no. Yes, sir. That means what? এই বাদিকটাতে যেগুলো এক্সট্রা রেখেছিলাম, প্রত্যেকটা এক্স এর জন্য আমরা কি কল করলাম, ওই যে ডি নর্ম করলাম, এই যে ডি নর্ম ফাংশনটা দিলাম। তাহলে প্রত্যেকটা এক্স এর করেসপন্ডিং প্রবাবিলিটি উচ্চতাটা পেয়ে গেল। এবার প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে কানেক্ট করে দিলে দেখো দেখতে এরকম হয়ে গেল। এবার যদি তুমি লক্ষ্য করো, এই মিনটা তো লক্ষ্য করো, মিনটা 0-তে আছে, এক্স ইকুয়াল টু 0, আর ডেভিয়েশনটা 1-1 করে যাচ্ছে। তো এটা যদি তোমরা মিনটাকে তুমি বানিয়ে দাও হচ্ছে কি 6, আর মিনটা যদি 6 করো, আর ধরো আচ্ছা মিনটা 0-ই থাক, ধরো ডেভিয়েশনটাকে বাড়াও, ধরো ডেভিয়েশনটা 3 করে দিলে, তাহলে এটা আরো ছড়াবে জিনিসটা। সো ইফ ইউ রান দিস কোড, এই আবার ডিএফটাকে চালাও, দিয়ে আবার আমরা এটাকে চালাই, দিয়ে আমরা গ্রাফটাকে ড্র করে দেবে, গ্রাফটা ছড়িয়ে যাচ্ছে। দ্যাট মিনস ইউ হ্যাভ ইনক্রিজ দ্য ডেভিয়েশন। হোয়াট ইজ দ্য ডেভিয়েশন? ডিস্টেন্স ফ্রম মিন। মিনের থেকে অ্যাভারেজ ডেভিয়েশনটা আরো সরে গেছে, বিকজ ইউ সেড ইউর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ নাও 3। মানে এটা যদি আরো ছোট করে দাও, যদি তুমি 0.2 করে দাও, দেখবে তাহলে কি হবে বলো তো, এমন শুরু হয়ে যাবে যে it looks like everything is following that mean. So if I run it, very thin line. What is that error? Prob not found. কি হলো? চালাইনি আমি এটা। Let me run. রান হয়নি। Okay. See the thing. So now it is becoming very thin. Now tell me, if I make SD equals to 0, তাহলে কি হবে, কে বলতে পারবে আমায়? লাইন হয়ে যাবে একটা সিঙ্গেল। So let us see that, and we will close this class with that. So SD is 0. So that means what I am saying is your data কোনো রকম ভুলভ্রান্তি কিছু নেই, দেখো this is just a line. তার মানে মিনই হচ্ছে কি, তার মানে প্রত্যেকটা ডেটাই মিন। and you know what, this is what our objective. এবার লক্ষ্য করো কি বলছি, তার মানে এই মিনটাই হচ্ছে মডেল। তার মানে এমন একটা ডিস্ট্রিবিউশন তুমি নিয়েছো যার সবকটা ডেটাই হচ্ছে গিয়ে মিন। তার মানে ইটস এ ভেরি অ্যাকুরেট সিস্টেম। আর মিন থেকে যত বাইরে যাবে, তার মানে মেজরিটি ডেটা মিনের কাছেই আছে, কিন্তু বহু ডেটা দূরে দূরে চলে গেছে। দোজ আর কল এরার্স। আমরা এর পরের দিন যখন স্ট্যান্ডার্ড এরারটা দেখবো, তখন এই ডেটাগুলোকে নিয়ে কাজ করব। Is that clear to everybody what I said? So what is the summary? Probability distribution, তার দুটো ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, মিন অ্যান্ড ডেভিয়েশন। আরে আমরা যে কোনো আরবিট্রারি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ফর্মুলা থেকে 4টে ফর্মুলা, পি, ডি, আর, কিউ,
এই চারটের ব্যবহার করে আমরা যত রকমের ইম্পেরিক্যাল ফর্মুলা স্ট্যাটে আছে সব কটার ভ্যালুকে পেতে পারি, যখন যেখানে দরকার সেভাবে ইউজ করবো। স্যার মিনটা সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে না? কারেক্ট, কারেক্ট। ইজ দ্যাট ফাইন? হ্যাঁ স্যার, বলছি ওই গ্রাফটাই যে প্লট করলেন, ওই প্লটে করেসপন্ডিং পয়েন্ট গুলোকে আমরা দেখাবো কি করে যদি দেখতে চাই? জিওম পয়েন্ট, জিওম পয়েন্ট, আচ্ছা ঠিক আছে। জাস্ট অ্যাড জিওম পয়েন্ট, লেট মি ডু ইট, ইটস নট এ বিগ ডিল। আমি স্যার লাইনেও লাইন থাকবে প্লাস পয়েন্ট থাকবে, পয়েন্ট গুলো You just keep on adding. This is what your graph. Why I am telling this is a very handy tool. Just this is what your graph, right? Now just keep a additional layer geom point. That's it. That will make everything. মানে এ হয়ে যাবে, কাছাকাছি হয়ে যাবে, but that's okay, fine. So geom point, and what is their point? Point should be the same. এটাকে ব্যবহার করি। আমি বলেছিলাম এটা যদি সব জায়গায় ব্যবহার হয় তাহলে আমরা নিচের লেয়ারে ঢুকিয়ে দিতে পারি, যাই হোক সেটা এখন করছি না। সো geom point, let us run, you will get all the points. Is that okay? ক্লিয়ার। Now tell me how handy the tool is. ভেরি ফাইন। তাহলে তো লেটস ক্লোজ দিস ক্লাস, ঠিক আছে? সো দেখো আজকে আমরা খুব বেসিক জিনিসটা, এবার আমাদের পরশু দিনের একটা যে ক্লাস আছে সেখানে আমরা স্যাম্পলিংটাই যাবো আর কি, ঠিক আছে? ডিস্ট্রিবিউশন হয়ে গেল, এরপরে স্যাম্পলিং হয়ে গেলেই হাইপোথেসিস টেস্টিং, তারপর একটা পুরো একটা রিসার্চ কেস স্টাডি আছে আমাদের, সেটা সবটা মিলে একসাথে করবো, স্টার্টিং থেকে নিয়ে কনক্লুশন পর্যন্ত, ঠিক আছে? ওই যেদিন আমাদের ক্লাস আছে নেক্সট ডে ফিজিক্যাল ক্লাস, ওইখানে করবো এটা। ওকে, সো ওয়েট এ মিনিট, একটা জিনিস খালি বাকি থেকে গেছে আমার, অ্যাটেন্ডেন্সটা। অ্যাটেন্ডেন্সটা প্লিজ, আই ফরগেট। তো অ্যাটেন্ডেন্স আমার এখানে কে কে আছে, যারা অনেকে চলে গেছে কিনা আমি জানি না। সো রাজকুমার, দিদিপ্রভা, বিধান। সো লেট মি, আমি জাস্ট বলছি, তোমরা আমাকে ইয়েস নো বলবে। রাজকুমার ইয়েস, জয়ন্ত ইয়েস, স্বপ্না দেব আই হোপ নো, আমি শুনতে পাইনি আওয়াজ। সঞ্চিতা ইয়েস, আমি দেখে